বস আমি বের করবো হারামির বাচ্চা। কাজের ছেলে হয়ে তুই তাকে ভালোবাসতে চাস? তোকে আজকে মেরেই ফেলবো। স্যার, দয়া করে তাকে মারবেন না। আমি ওকে এখান থেকে বের করে দিচ্ছি। সিনথিয়া রাজের কাছে আসে, রাজের পা জড়িয়ে ধরে। রাজ কিছু বলতে পারে না। সিনথিয়া বসা থেকে উঠে দাঁড়ালো। পুরো বাড়ি তখন নীরবতায় ছেয়ে গেছে। অরিত্রিক কাছে তখনও ওর বান্ধবীরা তাকে জড়িয়ে রেখেছে। সিনথিয়া এগিয়ে আসে আরহানের দিকে, তারপর একটা চড় দেয় আরহানের গালে। তুই কি পাগল হয়ে গেছিস? মাথাটা কি গেছে তোর? কি বলছিস? হ্যাঁ, জানিস না ওনারা আমাদের মালিক? তুই ভালোবাসতে গেছিস কেন? আমি ম্যামকে ছোট থেকেই ভালোবাসি। গরিব বলে সে আমাকে অপমান করে সব সময়। কষ্ট হয় তবুও মেনে নিতে থাকি। তার জন্য কী না কী করেছি। ছোটবেলায় ওর জন্য কত মার খেয়েছি। বাড়ির ফুল বাগান থেকে ওকে একবার সাপে কামড় দিতে আসে। আমি তাকে সরিয়ে আনতে গিয়ে নিজে কামড় খেয়েছি। অথচ তাকে স্পর্শ করার অপরাধে আমাকে মার খেতে হয়েছিল। দারোয়ানের লাঠি দিয়ে তার বাবা আমাকে পিটিয়েছিল। আমি চুপচাপ সহ্য করি। ওর যখন অসুস্থতা হতো আমি নিজে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসতাম। কি কি করতে হবে সব কিছু ডাক্তারের কাছ থেকে শুনে নিতাম। ওর কি কি পছন্দ, ওর কোনটা ভালো লাগে না সব আমি জানি। সে কি পড়তে, সে কি করতে পছন্দ করে সব আমার জানা। অসুস্থ হলে দৌড়ে আমি গিয়েছি। তার কোনো বিপদে আমি সবার আগে দৌড়ে গিয়েছি। আর আমাকে যোগ্যতার জন্য অপমান করে। ভালোবাসতে নাকি যোগ্যতা লাগে। তার জ্বর আসলে লুকিয়ে তার রুমে সারা রাত বসে জলপট্টি দিয়েছি। সে জাগলে দৌড়ে চলে এসেছি। তার হাত কাটলে আমি ড্রেসিং করিয়ে দিয়েছি। অথচ তাকে স্পর্শ করার জন্য আমাকে মার খেতে হয়। আরহানের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। কি বলবে তারা? অরিত্রি তো আর আরহানকে পছন্দ করে না। অরিত্রির মতো মেয়ে আরহানকে কখনোই কাছে ডাকবে না। সে সব সময় নিজের জন্য অহংকার দেখিয়ে চলেছে। সে কি ভালোবাসবা বুঝবে এমন গরিবের থেকে? আরহানের গাল ফেটে রক্ত বের হচ্ছে। সিন্ধিয়া কেঁদে ফেলেছে, কারণ সে নিজেই আরহানকে ভালোবাসতো। আরহান যেমন অরিত্রির পাশে গোপনে ছায়ার মতো থেকেছে, তেমনি আরহানের পাশেও সিন্ধিয়া একইভাবে থেকেছে। আরহান বলে, ভালোবাসার দাম দিতে টাকা, অর্থ, চেহারা লাগে, তাই না? সেদিন তো ওরা অরিত্রীকে মেরে ফেলেছিল। কে বাঁচিয়েছে তাকে? আমি আমি পানিতে ঝাঁপ দিয়ে তাকে তুলেছি। অরিত্রীকে যারা বাজেভাবে স্পর্শ করে তাদেরকে আমি বাঁচতে দেই না। রাকিবের হাত কেটে তার বাবার কাছে পার্সেল করে পাঠিয়েছিলাম আমি। হ্যাঁ, আমি অরিত্রীর জন্য সব কিছু করতে পারি, কিন্তু আফসোস সে আমার প্রতি কখনো অ্যাট্রাকশন হলো না। আই লাভ হার, শি ইজ মাই এভরিথিং, বাট লেট মি টেল হার ওয়ান থিং, মেরিট is never everything, but she doesn't know who he has lost. আরহানের কথা শুনে অরিত্রি সহ সবাই হা হয়ে যায়। আরহান ইংরেজিতে কথা বলছে। আরহান অরিত্রির ওনাটা পেঁচিয়ে বলের মতো বানালো, তারপর অরিত্রির দিকে ছুঁড়ে মারে ওনাটা। অরিত্রিকে বলে, ভালো থাকবেন আপনি আর আপনার নতুন সম্পর্ককে নিয়ে ভালো থাকবেন। তবে মনে রাখবেন, মানুষকে কখনো ছোট করে দেখবেন না। সময় মানুষকে সব কিছু বদলে দিতে পারে। আমি আশা করব আপনাদের সাথে যেন আমার কখনো দেখা না হয়। আর যদি একবার দেখা হয় তবে বুঝে নেবেন সেদিন আপনারা সবাই লজ্জিত হয়ে মাথা নিচু করে থাকবেন। আরহান নিজের ঘরে আসে, ব্যাগটা নিয়ে সেখান থেকে বের হয়ে আসে, আর পেছনে তাকায় না। আমিনা বেগম সবাইকে বলে, দয়া করে এসব কিছু যেন শুভ্র না জানে, কারণ সে ওর থেকে খারাপ ভাবতে পারে। ও চলে গেছে, ভালো হয়েছে। সবাই নিজের রুমে যাও। সবাই চলে যায় রুমে। রাজ ভাবতে থাকে সে কি অনেক বড় অন্যায় করে ফেলেছে। সবাই তো আগে শোনার দরকার ছিল। যা হবার হয়েছে, দেখা যাবে পরে। অরিত্রির কাছে রিয়া আর তিথি অরিত্রির পাশে বসে আছে। যা হবার হয়েছে, কাঁদিস না আর। ছোট লোকটা চলে গেছে, ভালো হয়েছে। কিন্তু সে কাজে ছিল বলেও কথাবার্তা কত সুন্দর ছিল। সে কি ইংরেজি পারে নাকি মুখস্থ করেছে? জানিস না, চুপ থাকতো। অরিত্রি ঘুমা, আয় কোলে মাথা রাখ।
অরিত্রি চুপচাপ শুয়ে পড়ে। কি করবে সে বুঝতে পারে না। এভাবে ঘটনাটা ঘটবে যে সে বুঝতেই পারেনি। অরিত্রিকে প্রথম কোনো ছেলে জড়িয়ে ধরেছে, তাকে চুমু দিয়েছে। এটা ভাবতেই আরহানের কালো বিস্তৃত চেহারা অরিত্রির চোখের সামনে ভাসতে থাকে। মেহরাব শহরের বাইরে, সাব্বিরের লোকেরা সব ইউনিটে আছে, সবকিছু চেক করে নিয়েছে তারা। একটা দল ডেমো নষ্ট করার জন্য প্রস্তুত, আরেকটা দল গোডাউনে আগুন লাগাতে প্রস্তুত। 200 কোটির প্রজেক্টে পেট্রোল ঢালা শেষ, এবার শুধু ওয়ার্ডারের পালা। সাব্বির কাউন্টডাউন কর দেয়। তারপর সাব্বির কাউন্টডাউন শুরু করে 4, 3, 2, 1 স্টার্ট। স্টার্ট বলতেই মেহরাবের নতুন তৈরি প্রোডাক্টের গোডাউনে বিশাল আগুন জ্বলতে শুরু করে। আগুন এত বেশি প্রখর আর ছড়িয়ে যায় যে দমকল বাহিনীর 10 ইউনিট কর্মী চলে আসে নেভাতে। প্রায় 4 ঘন্টা পর আগুনকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু ততক্ষণে মেহরাবের প্রায় 1000 কোটি টাকার প্রজেক্ট পুড়ে ছাই। বিরাট বড় একটি ক্ষতি যে মেহরাবের হয়েছে এটা বলার বাহিরে নয়। সাব্বিরের লোকেরা সেখান থেকে পালিয়েছে, কিন্তু সেই তাদেরকেও মেরে ফেলা হয়েছে। পুরো কোম্পানির প্রায় 3 ভাগের 1.5 ভাগই পুড়ে একদম ছাই হয়ে গেছে। কিন্তু কে করলো? সাব্বির তার বাবাকে কল করে বলল, ড্যাড, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার তোমার পালা। গ্রেট জব ডিয়ার, চলে আয়, সেখান থেকে বাকিটা খেলবো আমি। ঠিক আছে। সাব্বির চলে আসে সেখান থেকে। আগুন নেভানো হয়ে গেছে। কোম্পানির ম্যানেজার নিধি আসে কোম্পানিতে। রাত তখন 3টে বাজে। পোড়া দেখে নিধির মাথা কাজ করছে না। নতুন প্রজেক্টও গিয়েছেই, সাথে ওদের অনেক হিসেবের খাতা, অন্যান্য ইনভেস্টরদের ডিল পেপারস, টাকা সব কিছুই পড়েছে। নিধি যেন পাগল প্রায়। নিধি বুঝতে পারছে না কিভাবে তার স্যারকে খবরটি দেবে। কাপা কাপা হাতে নিধি ফোন বের করলো। মেহরাবকে কল দেয়, বাজতে থাকে ফোন। মেহরাব সাহেব ঘুমোচ্ছে, আরামেরই ঘুম, কারণ আরহান নামক একটা বস্তু তার মেয়ের থেকে চলে গেছে। ভেবে ভালোই লাগছে এখন। হঠাৎ কয়েকবার কল আসার কারণে তিনি চমকিয়ে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখে সেক্রেটারি নিধির কল। জলদি রিসিভ করে। এত রাতে কল, কি হয়েছে? স্যার, আপনি ঠিক আছেন? হ্যাঁ, তোমার কণ্ঠ এমন চিকন শোনা যাচ্ছে কেন? তোমার বাবা মা ঠিক আছে? স্যার, পানি আছে আপনার কাছে? নিধি, ভনিতা ভালো লাগছে না কিন্তু। বলো, কি হয়েছে? বলছি, আগে পানির গ্লাসটা কাছে রাখেন। স্যার, আমাদের নতুন প্রজেক্টের সব প্রোডাক্ট, কম্পিউটার, ডেমো গোডাউন, হিসেব রুম, ইনভেস্টর ডিলের পেপারস ও টাকা সব একসাথে পুড়ে গেছে আগুন লেগে। হোয়াট? কি বলছো তুমি? মেহরাবের হাত থেকে গ্লাস পড়ে যায়। আমিনা বেগম উঠল। মেহরাবের বুকে হাত রেখে বলে, আমার 1000 কোটি টাকা শেষ। আমি পথে বসে গেলাম। আমার এখন কি হবে? আমি যে শেষ হয়ে গেলাম একদমই। মেহরাব সাহেব সেখানেই জ্ঞান হারায়। আমিনা বেগম চিৎকার করে ওঠে। রাজ আর পলি দৌড়ে আসে, সাথে অরিত্রি সহ তার বন্ধুরাও। সবাই মেহরাবকে নিয়ে হাসপাতালে যায়। সবাই মাঝরাতে ছোটাছুটি করতে থাকে। সকালে বিয়ে, কিন্তু মেহরাবকেও দেখভাল করা লাগবে, আবার বিয়েটাও শেষ করা লাগবে। রাত পোহালে বিয়ে, বিয়ের কাজ চলছে। সময় পার হয়। রিয়ার সাথে ফারুকের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। তবে মেহরাবকে নিয়ে ঢাকাতে আসা হয়েছিল ভোর রাতেই। অরিত্রীরা বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই সেদিনই ব্যাক করে। মেহরাব সাহেবের সেদিন বিকেলে জ্ঞান ফেরে। প্যানিক অ্যাটাক হয়েছে। মেহরাব সাহেব উঠে বলে, আমার কোম্পানি, আমার সব টাকা সব পুড়িয়েছে। কেন আগুন লাগলো? আগুনে কোনো কিছুই আমি গোডাউনে আশেপাশে রাখি না, তাহলে এটা কেন হলো? উত্তেজিত হবেন না, আপনি রেস্ট নিন, আমরা দেখছি। আপনার আবার সমস্যা হবে। আমি পথে বসে গেলাম। আপনার থেকে নেওয়া ইনভেস্টের টাকাও এখন শোধ করতে পারতো না। ব্যাংকে লোনও আছে অনেক কোটি টাকা। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, তুমি এখন আরাম করো বাবা। হাসপাতাল থেকে বের হয়ে আসে ওরা। নিধি আর অরিত্রীরা মিলে থানাতে কেস করে, কিন্তু কোনো কিছুর লাভ হয়নি। শুভ্র কি বলবে বুঝতে পারছে না, কিন্তু তারও তো অনেক টাকা এখানে ইনভেস্ট করা হয়েছে। 100 কোটি টাকা তার আছে। ব্যাংকের লোন আছে 2 থেকে 300 কোটি টাকা। ব্যাংকের লোন না থাকলে এসে ঝামেলা করে বলে লোন নিয়ে রাখা হয়। আর অন্য ইনভেস্টরদের টাকা আছে অনেক গুটিয়ে। আবার নতুন প্রজেক্ট তৈরিতে টাকার ব্যয়, সব কিছু মিলিয়ে 1000 কোটি টাকার লোকসান গুনতে হবে মেহরাবকে। পত্রিকার হেডলাইনে মেহরাব আর তার এম ফ্যাশন কোম্পানির ধ্বংসের কথা ছাপা হতে থাকে। হাসি খুশিতে থাকা বাড়িটাতে এখন বিরাট শোকের ছায়া পড়ে গেছে। হুট করে যেন বাড়িটা মরা বাড়িতে পরিণত হয়। কেটে যায় 1 মাস। 1 মাসে আরহানের কোনো খোঁজ মেলেনি।
আবার কে আগুন দিয়েছে সেই তদন্তও করে কিছু পাওয়া যায়নি, তাই পুলিশ এটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে শনাক্ত করে। ফ্যাশন কোম্পানি একদম শেষ, বাড়িতে সবাই বসে আছে। হঠাৎ ব্যাংক থেকে নোটিশ আসলো। নোটিশ ব্যাংক ম্যানেজার আব্দুল্লাহ বলে, মেহরাব সাহেব, ব্যাংকের নোটিশ আসছে। আপনার যারা ইনভেস্টর ছিল তারা কেস করেছে কোর্টে, সেখানে আমরাও কেস করেছি টাকার জন্য। আমাদের 250 কোটি টাকা আর ইনভেস্টরদের আরও 500 কোটি টাকা ফেরত পাওয়া নিয়ে নোটিশ। আপনাকে সময় দেওয়া হয়েছে আরও 1 মাস। এর মধ্যে আপনাকে সুদ সমেত মোট আমাদেরকে 350 কোটি টাকা দিতে হবে। কোর্ট থেকে নোটিশ আসলো বলে নিন আমাদের নোটিশ। মেহরাব কিছু বলে না, চুপচাপ বসে আছে সে। ফকির হয়ে গেছে একদম। কি ছিল না তার কাছে? দামি গাড়ি, দামি বাড়ি, বিরাট বড় কোম্পানি, যেটা কিনা দেশের টপ একটি কোম্পানি, অথচ এখন তার কিছুই নেই। মেহরাব সাহেব মাথা নিচু করে বসে আছেন। এমন সময় কোর্ট থেকে নোটিশ আসলো। মেহরাব সাহেব, ইনভেস্টর আর ব্যাংক ক্যাশ করেছে টাকা ফেরতের আপনাকে 1 মাসের সময় দিয়েছে। কোর্ট যদি এর ভিতরে 70% টাকা পরিশোধ না করে তাহলে আপনার কোম্পানি, বাড়ি, গাড়ি, জমি সব কিছু কোর্ট থেকে নিলামে তোলা হবে। তারপর সবার টাকা পরিশোধ করা হবে। অনুমতি ছাড়া আপনি কিছুই নিজে থেকে বিক্রি করতে পারবেন না। আপনি পেপারে সাইন করুন। মেহরাব সাহেব সাইন করে। তার যে কিছু করার নেই, ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। কর্মচারীদের বেতনও বাকি। প্রতি মাসে তাদের বেতন হিসেব করলে 5 কোটি টাকা চলে যায়, সেসবও দেয়া হয়নি। মেহরাবের পাশে যেন কেউই নেই। বুঝতে পারছে না কি করবে সে। কোন ব্যাংকও তাকে এখন লোন দেবে না। এমন সময় দরজায় কলিং বেল বাজতে শুরু করে। আরহানের মা দরজা খুলে দেয়। হাতে বড় একটি ব্রিফকেস নিয়ে আকাশ ভেতরে আসলো। কি ব্যাপার, আপনি এখানে? দেখুন ভাবি, আমি অনেক কষ্ট আগেই মেহরাব ভাইয়ের সাথে মিলেছি। তার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি তার থেকে মাস খানিক আগে লোন নিয়েছিলাম 20 কোটি টাকা। ভাবলাম এখন তার টাকাটা খুবই প্রয়োজন। আমি সুদ সহ 22 কোটি টাকা নিয়ে এসেছি। ওনার বিপদে এতটুকু দিয়ে পাশে দাঁড়াতে চাই। ও আচ্ছা। কেন আগুন লাগলো তা জানি না ভাই, কিন্তু যা করেছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি বরং আমার কোম্পানিতে এসে কাজ করুন মেহরাব ভাই। হাতি যখন গর্তে পড়ে তখন চামচিকাও এসে পিছনে থাক, আর বললাম না। আপনি ভুল বলছেন। যাই হোক, দরকার হলে আমার কাছে আসবেন, আমি সবসময় আছি। আজকে উঠি। আকাশ কথাটা বলে সেখান থেকে চলে যায়। মেহরাব সাহেব নিধির দিকে তাকায়। নিধির বেতন দিতে যায়। নিধি বলে, কিসের টাকা স্যার? তোমার এই মাসে বেতন, আর কাল থেকে আসার দরকার নেই, কারণ তুমি জানোই আমি নিজেই এখন ফকির। বাড়ির সব কাজের লোকদের বেতন দিয়ে সবাইকে চলে যেতে বলো, আর কোম্পানিতে যতজন কাজ করতো সবার বেতন দিয়ে পাঠিয়ে দাও। কি বলছেন স্যার? আমি এখন বেতন নিতে পারবো না। আপনার কোম্পানি বন্ধ হয়েছে বলে কি আমি থাকবো না? আমার বেতন দিতে হবে না, আমি তবুও আপনার সাথে থাকবো। আমরা আপনাদের সাথে থাকবো, কোনো বেতন দরকার নেই। মেহরাব সাহেব কাজের লোকদের কথা শুনে কেঁদে ফেলে। অরিত্রী অবাক হয়। আরহানের মা এতটা ভালো মনের, আজকে তাদের বিপদে এরাই পাশে দাঁড়াচ্ছে। শ্রমিকদের বেতন দিয়ে বাকি টাকা মেহরাব রেখে দেয়। কেটে যায় অনেক দিন। মাহিমা তার ছেলের জন্য কাঁদে, কিন্তু আরহানের কোনো খোঁজ নেই। সিনথিয়া আরহানের মাকে দেখভাল করে। কেউ মেহরাবকে ছেড়ে যায়নি, সবাই একসাথেই আছে। কিন্তু অরিত্রীর মন ভালো নেই। আরহানের শেষ বলা কথাগুলো ওর মাঝে মাঝে অনেক মনে পড়ে। অরহান ইংরেজিতে কথা বলেছিল, তাহলে কি সে পড়াশোনা করতো? তো তাকে তো কখনো পড়তে দেখিনি আমি। অরিত্রী ভাবতে ভাবতে আরহানের রুমের দিকে আসে। ছোট্ট ঘর, 2টো বেড, একটাতে আরহানের, আরেকটাতে মাহিমা ঘুমায়। অরিত্রী দরজার কাছে এসে দাঁড়ায়। সিনথিয়া আর মাহিমা বসে আছে। খালাম্মা, তুমি খালি চিন্তা করো, অরহান দেখবা একদিন ফিরে এসে তোমাকে নিয়ে যাবে। কাঁদো কেন রোজ? আমরা তো আছি নাকি? সে কোথায় আছে, কেমন আছে জানি না তো মা। চিন্তা নেই। সিনথিয়া কথাটা বলেই নিজেই কেঁদে ফেলে, কারণ আরহানকে সে অনেক বেশি ভালোবাসতো। সে তার ভালোবাসাগুলো আরহান বোঝেনি। যখন অরিত্রীর জন্য আরহান মার খেয়েছে, তখন আরহানের গায়ে মারের দাগের ওপরে মলম লাগিয়েছে সিনথিয়া। অরিত্রীর জন্য মার খেতে খেতে কেটে গেছে গা। সিনথিয়া এসে সেখানে ব্যান্ডেজ করেছে। কথাগুলো ভাবতে সিনথিয়া আরও আবেগী হয়ে পড়ে। তখনই শুনতে পায়, ভেতরে আসতে পারি? অরিত্রীকে দেখেই সবাই চমকে যায়। বসা থেকে উঠে দাঁড়ায়। অরিত্রীকে বলে, ছোট ম্যাডাম আসুন। আপনি এখানে কেন? কোথায় যে বসতে দিব? দরকার নেই, আর কয়েক সপ্তাহ পরে এমনিতেই আমাদের রাস্তায় থাকতে হবে, তাই এসব নিয়ে
এখন কোনো মাথা ব্যথা নেই। বসুন ছোট ম্যাম। কিছু মনে না করলে আমি কি একটু একা অরহানের ঘরে থাকতে পারি? আচ্ছা ম্যাম। মাহিমা আর সিনথিয়া চলে যায় রুম থেকে। অরিটি দরজা আটকে দেয়। অরিটির রুমের চারপাশে তাকায়, কিন্তু কোথাও কোনো খাতা বা কলমের চিহ্ন নেই। তাহলে কি আরহান ভুল ছিল? ভাবতে ভাবতে অরিটি বিছানায় বসলো। পা উঁচু করতেই বিছানার নিচে একটা বক্সের সাথে পা লাগলো। অরিটি নিচে নামে বিছানার চাদর সরিয়ে দেখে দুটো বড় বাক্স রাখা। অরিটি টেনে বের করে। বাক্সের দরজা খুলতেই দেখতে পায় বিজনেস ম্যাটেরিয়াল ইংরেজি বই নিয়ে পুরো বাক্স ভরা। অরিটি বইগুলো হাতে নেয়, সবগুলো ইংরেজিতে লেখা, আর বইগুলো বিজনেস রিলেটেড। অরিটি জীবনেও এই ধরনের বই পড়েনি, তার সাবজেক্ট তো অন্য। অরিটি অবাক হতে থাকে। সে দরজা খুললো। সিনথিয়া আর মাহিমাকে রুমে ডাকে। এসব কি? আপনি এসব ধরছেন, ওগুলা ধরা ভারণ। কার এগুলো? সব বই তো অন্যর। সে বই কিনে বাড়িতে এনে পড়তো। এত তা আমি জানি না মা, তবে রাত জেগে সে রোজ বই পড়তো। দেখতাম আমার ছেলে তো অনেক পড়াশোনা করেছে, আমি তাকে পড়িয়েছি মা। কি? কবে থেকে? ছোট থেকে আমি আর অরহান তো একই ক্লাসের। সে ক্লাসের ফার্স্ট বয় ছিল। ভার্সিটিতেও ভর্তি হয়েছিল। অনার্স কমপ্লিট শেষ ও তার বিজনেস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে। এমনকি সে পড়াশোনার প্রতিযোগিতাতেও অংশ নিত। কি? এসব কিছু আমায় কেন বলনি তোমরা? আপনি কখনো জানতে চেয়েছেন নাকি? দাঁড়াও, ওর সব কাগজ দেখাচ্ছি। মাহিমা কথাটা বলে আরেকটা বাক্স খুলল। সেটাতে বইসহ আরহানের যাবতীয় সার্টিফিকেটও আছে। আর সেসব দেখে অরিটির মাথা চক্কর দিতে থাকে, কারণ দেশের সবচাইতে বড় আর নামকরা স্কুল, কলেজ আর ভার্সিটি আছে। সেখানে দেশের সবাই পড়তেই স্বপ্ন দেখে, কিন্তু সেই সব জায়গাতে টাকা নয়, মেধার শতভাগ মূল্য দেয়া হয়। সেখানেই পড়েছে আরহান। অরিটির স্বপ্ন ছিল সেই সব জায়গাতে পড়ার, কিন্তু রেজাল্ট ভালো হলেও বিশেষ ভালো না বিধায় তাই চান্স পায়নি। অথচ আরহান সেখানে পড়ে গোল্ডেন পেয়ে পাশ করে এসেছে। অরিটি এখন অনুধাবন করে সে আরহানকে চিনতে পারেনি। আরহানের সব কিছু আবার দেখলো। কি মেধা তার, কাজের লোক, অথচ পড়াশোনায় তার কোনো কমতি ছিল না। এমন সময় মেহরাব সাহেব সবাইকে ডাক দেয়। অরিটি সেই সব রেখে উপস্থিত হয় সেখানে। বেশি টাকা নেই আমার কাছে, যা আছে ছোটোখাটো অনুষ্ঠান হয়ে যাবে। তাই সিদ্ধান্ত নিয়েছি শুভ্রের সাথে অরিত্রীর বিয়েটা এই সপ্তাহে সেরে ফেলবো। কিন্তু আঙ্কেল, আমি চেয়েছি নিলাম অনুষ্ঠানের পরেই না হয় এটা দেখা যাবে। টাকা নিয়ে ভাবতে হবে না অনুষ্ঠানের, সেদিন দেখা যাক কি হয়। আমি তোমার উপরে লজ্জিত বাবা, তোমার কতগুলো টাকা নষ্ট হলো, তবুও তুমি টাকার দাবিতে কেস করলে না, চাইলে না কেন টাকা, বরং পাশে দাঁড়িয়েছো। চিন্তা নেই, দেখা যাক সামনে কি হয়। আমি এখন বিয়ে করতে প্রস্তুত নই, সামনে দেখা যাবে। অরিত্রী কথাটা বলে চলে যায় সেখান থেকে। রুমে আসে। তিথি কল দেয়। তিথি আর রিয়া ছাড়া কেউ অরিত্রীর খোঁজ রাখেনি। তিথি জানায়, দোস্ত, আমার আর মিহানের বিয়ে হচ্ছে, চলে আসবি। অরিত্রী কিছু বলে না, তার বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ওরা দুজন ছাড়া কেউ অরিত্রী বেঁচে আছে কিনা খোঁজ রাখেনি। অনেক কষ্ট হয় অরিত্রীর। কত কিছু তাদের ছিল, কিন্তু এখন কিছুই নেই। নিলামের নোটিশের পর তারা নিজেদের গাড়িও ব্যবহার করতে পারছে না। বাবা, আমরা এবার কি করব? সাব্বিরের কথা শুনে আকাশ হাসতে থাকে। আকাশের প্ল্যানেই সব কিছু হয়েছে। সে আগুন দিয়েছে, এটা কেউ বের করতে পারবে না। আকাশ বলে, নিলামের অপেক্ষা করো, নিলাম শুরু হবে খুব সম্ভব 100 কোটি টাকা থেকে, তারপর আমার খেলা শুরু। ঠিক আছে বাবা। ওরা কথা বলছিল, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। সাব্বির দরজা খুলে দেয়। তাদের গেটের দারোয়ান এসেছে। একটা গিফট বক্স বাড়িয়ে বলে, স্যার, একটা লোক এসে এটা দিয়ে গেল, বলল আপনাদের পৌঁছে দিতে। আচ্ছা ঠিক আছে, যাও। সাব্বির ভেতরে আসলো। টেবিলে রাখলো বাক্সটা। সাব্বির নিজেই খুলে তাকিয়ে দেখে একটা চিরকুট আছে। সাব্বির সেটা হাতে নেয়, পড়তে শুরু করে। চিনবেন না আমাকে, তবে আগুন লাগানোর সময় আপনাদের লোকেরা সিসি ক্যামেরার সামনে এসেছিল, সেটার ফুটেজ কিন্তু ছিল। ও আর একটা কথা, ভাবছেন সবাই মরে গেছে? না, মরেনি। 3 জন বেঁচে আছে, আমার কাছেই আছে। ভিডিও ক্লিপ দিলাম, দেখে নিন। একটা মেমোরি দেখতে পায় সাব্বির। তবে চিঠি পড়ে আকাশ আর সাব্বির ভয় কাঁপে। কি করবে বুঝতে পারে না। তাড়াতাড়ি মেমোরি কার্ড ফোনে লাগায়। ভিডিও ওপেন করে দেখতে পায় ওদেরই 3 জন সবচাইতে কাছের লোক একটা ঘরে বসে আছে, আর ওরা বলছে, সবকিছু আকাশ আর সাব্বির করেছে।
আমাদের মেরো না, পুলিশকে সব বলবো, তবুও ছেড়ে দাও। ভিডিওটা শেষ। ওরা এটা দেখে ঘামতে শুরু করে। কি করবে এখন? আকাশ আর সাব্বির ভয় পায়। ওরা জানে তারা মেহেরাবের গোডাউনে আগুন লাগিয়েছে, কিন্তু ওদের সাথেও আরও তৃতীয় ব্যক্তি জানে। কিন্তু সে কে? তার দাবিটা কি? শুভ্রের সাথে অরিটির মা বাবা তার বিয়ে ঠিক করেছে। যেহেতু আরহান নেই, তার উপর আরহানকে ওরাই তাড়িয়েছে। এজন্য অরিটিকে শুভ্রের সাথে বিয়ে দেওয়ার প্ল্যান করে মেহেরাব সাহেবরা। কিন্তু শুভ্র জানিয়েছে নিলাম অনুষ্ঠানের পরেই না হয় সিদ্ধান্ত দেবে সে কি করবে। অরিটি ছাদে দাঁড়িয়ে এসবই ভাবছে। আরহানের রুমে থাকা তার বই সার্টিফিকেট খুঁজে পেয়ে অরিটি অবাক হয়, মনে মনে বলে, আচ্ছা, অরহান কি তাহলে সত্যি পড়াশোনা জানা ছেলে? সে তাহলে কেন কাউকে কিছু বলেনি? কেন সবার কাছে নিজেকে গোপন করেছিল? আমায় কেন বলেনি একবারও? আমি কি তবে অরহানকে সব চাইতে বেশি ভুল বুঝেছিলাম? অরহান আমায় সত্যিই ভালোবাসে, কারণ অরহান সব সময় আমাকে সব রকম বিপদ থেকে বাঁচিয়েছে। ধুর, আমি কেন ওর কথা ভাবছি? আমিই তো তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। কিন্তু অরহান কি কখনো ফিরবে না? অরিটি আরহানের সব কিছু ঘাটতে থাকে। হঠাৎ একটা খাতা পায় সে। খাতা মেলল। খাতাতে আরহান অনেক কিছুই লিখে রেখেছে, সবে সেগুলো পড়াশোনা ভিত্তিক। কিন্তু অরিটির চোখ আটকে যায় আরহানের হাতের লেখাতে। আরহানের হাতের লেখা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায়? অরিটির মনে পড়ে চিঠির কথা। সে শোয়া থেকে উঠে দৌড়ে চিঠির কাগজ বের করলো। হাতের লেখা মিলিয়ে দেখে আরহানের হাতের লেখার সাথে একদমই মিলে যাচ্ছে। অরিটি চুপচাপ বসে থাকে, মাথাটা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কারণ আরহান একজন উচ্চ শিক্ষিত, আরহান স্মার্ট, তার সামনে ভালো একটা ছেলে ছিল, অথচ সে কখনো বোঝেনি। আসলে পৃথিবীর নিয়মটা অদ্ভুত। যখন নিজের কাছে যে জিনিসটা থাকে সেটার মূল্য বোঝা যায় না, কিন্তু যখন জিনিসটা হারিয়ে যায় তখনই বোঝা যায় তার গুরুত্ব। এই নিয়মের বাহিরে কেউ কখনো যেতে পারে না। সবাই ঠিক এই এক জায়গাতেই এসে মিলে যায়। চাইলেও এই নিয়ম বদলানো যায় না। কেউ ভালোবেসে কান্না করতে করতে জীবন শেষ করে দেবার প্রস্তুতি নেয়, অপরদিকে কেউ হাসি মুখে কাউকে বুকে জড়িয়ে নিয়ে নতুন জীবন সাজানোর পরিকল্পনা করে থাকে। মেহরাব সাহেব বারান্দায় বসে আছে। আমিনা বেগম আসলো। মেহরাব সাহেব ভাবতে থাকে তার কোম্পানিতে আগুন লাগানোর সাহস কে করল। শ্রমিকদের জেরা করে যতটুকু জেনেছে সেটা হলো কয়েকজন নতুন শ্রমিক নিয়োগ দেওয়ার হয় সহকারী ম্যানেজারের মাধ্যমে। সহকারী ম্যানেজার ছিলেন তুলি রহমান। কিন্তু যেদিন সে শ্রমিক নিয়োগ দেয় তার এক সপ্তাহ পরই তুলি আর কোম্পানিতে আসে না। তার নাকি বিয়ে হবে, এটা বলে নিধির থেকে ছুটি নিয়ে চলে যায়, আর ফেরেনি। তুলির ব্যাপারে তার ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায় তুলি বাড়িতেও আসেনি, সে নিখোঁজ। তার নিয়োগ দেওয়া শ্রমিকের লাশও পাওয়া গেছে। তার মানে এটা ছিল আগে থেকেই সাজানো একটি প্ল্যান। কিন্তু কে করবে এইরকম কাজ? আকাশ চৌধুরী? কিন্তু সে তো ঘটনার আরও মাসখানেক আগে থেকেই সব কিছু মিটিয়ে নিয়েছিল, আবার বিপদের সময় টাকাগুলো ফেরত দিয়েছে। আকাশ করলে তো অনেক আগেই করতে পারতো, তাহলে এমনটা কেন হলো? কি ভাবছো তুমি? তেমন কিছু না, গত মাসে খানিক আগেও আমি রাজা ছিলাম, আজ ভিখারি হয়ে গেছি। সবই কপাল। যাই হোক, শুভ্র আর অরিত্রীর বিয়েটা এই সুযোগে দিয়ে দাও, না হলে তোমার মেয়েকে বড় জায়গাতে আর কেউ বিয়ে করবে না। এটা হয়তো ঠিক বলছো, কিন্তু আমার এত সব সম্পদ যদি ঠিকভাবে দাম না ওঠে তবে আমি আবার নতুন করে সব শুরু করতে পারবো? কারণ ব্যাংকের কেস, ব্যাংক যদি তার সঠিক দাম না পায় তবে আমার এসব বেচবে না, কিনবে কে? জানি না। আমি শুভ্র আর অরিত্রীর বিয়ের কথাটা ভাবছি। জলদি ওদের বিয়ে করানোর ব্যবস্থা করো। শুভ্রের সাথে অরিত্রীর বিয়েটা দিয়ে দাও। মেহরাব সাহেব কিছু বলে না। নিজের কাছে সবকিছু এলোমেলো লাগছে, কারোর সামনে মুখ দেখাতে পারছে না। সবকিছু নিয়ে তার যেন গাম্ভীর্যতা, সেটা যেন এক নিমিষে নষ্ট হয়ে গেছে। সিনথিয়া মাহিমা বেগমকে খাবার দিয়ে এসে বাহিরে আসে। দরজা দিয়ে যখন বের হতে যাবে তখনই কারোর সাথে একটা ঢুল খায়। তখনই ওরে মাগো বলে ওঠে সিনথিয়া। তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আছে। শুভ্র বুকে হাত দিয়ে রাখছে। সিনথিয়ার মাথা শুভ্রের বুকে গিয়ে লেগেছিল। সরি স্যার, আমি বুঝতে পারিনি এভাবে রেগে যাবে, মাফ করে দেন। আরে কোনো সমস্যা নেই, এটা হতেই পারে। ধন্যবাদ স্যার। এই শোনো, আপনাকে কালো শাড়িতে অনেক বেশি সুন্দর লাগে। গত পরশু দেখেছি আপনি কালো শাড়ি পরে কানে ফুল গুজে বসেছিলেন। আপনাকে বেশ কালো রঙের মানায়। ও, পরশু আমার জন্মদিন ছিল। হ্যাপি বার্থডে। ও সরি, লেট করে ফেললাম। কি যে বলেন। আচ্ছা, পরে কথা হবে।
শুভ্র কথাটা বলেই ঘুরতেই দেখে অরিত্রি দাঁড়িয়ে। অরিত্রি দেখেছে শুভ্র এতক্ষণ সিন্থিয়ার সাথে কথা বলছিল। অরিত্রি কিছু বলল না শুভ্রকে, সে চুপচাপ বাহিরে চলে আসে। তবে সিন্থিয়া ভাবতে থাকে লোকটা কি পাগল, আমার সাথে এভাবে কেন কথা বলল। আমার শাড়ি পরা তিনি খেয়ালও করেছে। ব্যাটার দেখি সব নজরে পড়ে। আচ্ছা, আমাকে কি খুব সুন্দর দেখাচ্ছিল? ধ্যাত, আমি কি ভাবছি এসব? বড় মানুষ আমাকে নিয়ে দু কথা শোনালো আর তাতেই আমার এমন হচ্ছে। ড্যাড, বিশ্বাস করো আমি কোনো প্রমাণ রাখিনি। তুলিকেও মেরে ফেলেছি, শ্রমিকদেরও মেরে ফেলেছি। ওরা তিনজন কিভাবে বেঁচে ফিরেছে আমি জানি না। ড্যাড, ছেড়ে দাও আমাকে, মেরো না প্লিজ। আকাশ চৌধুরী সিগারেট টানছে, হাতে একটা বেল্ট ঝুলানো। সাব্বিরকে এতক্ষণ পিটাচ্ছিল সে, এখন চেয়ারে বসে সিগারেট টানছে। সিগারেটে কয়েক টান দেবার পর সাব্বিরকে বলে, খানিকের পোলা, তোকে দিয়ে কোনো কাজ হয় না। আমরাই ভুল হয়েছি তোকে আমরা কাজের দায়িত্ব দেবার। কসম, যদি সবকিছু নিলামের আগে মেহরাব জেনে যাই তোকে আমি গুলি করে মারবো। ড্যাড, আমি তোমার ছেলে, এমন বলো না। চুপ কর শালা হারামি। আমার কাছে বিজনেস টাকার সম্মান বড়, আমার কাছে বিজনেসই হলো সম্পর্ক। আমি রক্তের সম্পর্কে থেকেও বিজনেসকে বড় করে দেখি। যা সামনে থেকে যা। কে সিসিটিভি ফুটেজ আর চিঠি পাঠিয়েছে খুঁজে বের কর, না হলে আমার সামনে আসবি না, তোকে আমি মেরে ফেলবো। যাচ্ছি ড্যাড। সাব্বির চলে যায়। আকাশের মাথা কাজ করছে না, সবকিছু একদম তার মতো করেই হয়েছে। মাঝখান থেকে এই ফুটেজ আর সাক্ষী যে কোথা থেকে চলে আসলো কে জানে, কিন্তু সে চায় কি? সেই ব্ল্যাকমেলিং ও করলো না, আবার কোনো পণও দাবি করলো না। তাহলে তার উদ্দেশ্য কি? কারি টাকা খরচ করে কিলার শ্রমিক ভাড়া করে মেহরাবের পতন করেছে, উকিল ধরে মেহরাবের সব কিছু নিলামে তুলিয়েছে। তাহলে তীরে এসে তড়ি ডুবতে দেবে না আকাশ। আকাশ বের হয় অফিস থেকে। বিজনেস পাড়াতে এখন থমথমে অবস্থা, কি হতে পারে কেউ জানে না। কেটে যায় সময়। তিথির আজ বিয়ে মিহানের সাথে। অরিত্রি, শুভ, আমেনা বেগম এসেছে এখানে। রিয়া, ফারুক সবাই উপস্থিত। রাজপলিও আছে। বেশ ধুমধাম করে বিয়ে দিচ্ছে তিথিকে। তিথির মা এসে গল্প করতে থাকে। বুঝলে না পা, আমার মেয়ের বিয়েতে 100 ভরি গহনার ব্যবস্থা করা হয়েছে। তা আমেনা আপা, অরিত্রির বিয়েতে বা নিশ্চিত 500 ভরি গহনার ব্যবস্থা করবেন, তাই না? না পা, আসলে আপনারা। মা চলো, দেরি হয়ে যাচ্ছে, বাবা বাড়িতে একা। এই কেন কেন এত দ্রুত চলে যাবা? বসো, আর মেহরাব ভাইয়ের জন্য খাবার বেড়ে দিচ্ছি, প্যাক করে নিয়ে যান। না জানি আবার এমন খাবার কবে খেতে পারবেন কে জানে। দেখুন আন্টি, আপনি কিন্তু অপমান করছেন। এখনো বোঝেননি? গিফট আনছেন তো সস্তা একটা জিনিস, আবার বড় কথা। মা তুমি কি উঠবে? অরিত্রির ঝাড়ি শুনে আমিনা বেগম আর বসল না, সে দ্রুত উঠে চলে আসে। সবাই বিয়ে বাড়ির বাহিরে এসে দাঁড়িয়েছে। রাজ বলি অরিত্রিদের বাড়িতে যাবে। অরিত্রি বলে, আজকের পর থেকে কেউ কোনো অনুষ্ঠানে যাবে না, আর আমার বিয়েতে কোনো অনুষ্ঠান করবা না, আর বিয়ে আমি করবও না। কি বলিস? ইচ্ছে ছিল ধুমধাম করে মেয়ে বিয়ে দেব। চুপ থাকো তুমি। অরিত্রি গাড়িতে উঠল, গাড়িটা শুভ্রের। সবাই উঠল, সবাই বাড়ির দিকে যেতে থাকে। কালকে নিলাম অনুষ্ঠান শুরু হবে। মেহরাব সাহেব চাচ্ছে যেন নিলামে কেউ যেন দাম না উঠায়, তাহলে ব্যাংক ছাড়বে না তার সম্পত্তি, কোম্পানি, বাড়ি গাড়ি। আর আকাশ চাচ্ছে কালকে সব কিছু তার নতুন হবে। আকাশ বসে আছে, হঠাৎ তার অফিসের দারোয়ান এসে একটি বক্স দিয়ে যায়। প্রথম দিনের বক্স। কে দিল? তাড়াতাড়ি আকাশ বক্সটা খুলল। আকাশ বক্স খুলতেই একটা কাগজ দেখতে পায়, আর দেখতে পায় সাব্বিরের আংটি। আকাশের বুকটা কেমন ছ্যাদ করে উঠল। আকাশ কাগজ খুলে দেখে সেখানে লেখা, প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় আকাশ সাহেব, কিন্তু সামনে কি হবে সেটা এখনই পরিবর্তন করা যায়। আমি কিন্তু জানি আগুন কে দিয়েছিল, প্রমাণও আছে। ও আপনার ছেলে আমার কাছে, সে সব স্বীকারও করেছে। কালকে নিলাম, ভয় নেই, নিলামের আগে কিছুই চাইব না। বেস্ট অফ লাক মিস্টার আকাশ চৌধুরী। ব্লাডি বাস্টার সব স্বীকার করে নিয়েছি, এই জন্যই কোনো কিছু করার ক্ষেত্রে কোনো সাক্ষী রাখতে নেই, সাক্ষীতে জোড়া থেকে শেষ করে দিতে হয়। আকাশের মেজাজ খারাপ হয়ে যায়। নিজের ছেলেকে গালি দিতে দিতে বলে,
আকাশ চৌধুরী নিজেকে স্বাভাবিক করে, কালকে সবকিছু প্রমাণ হবে। বহু প্রতীক্ষিত নিলামের দিন আজ। গতদিন কোর্ট থেকে নোটিশ পাঠানো হয়েছে। বাড়ি গাড়ি, অফিসের সম্পত্তি যা যা ছিল সবকিছু এখন ব্যাংক আর ইনভেস্টরদের দখলে। কেবল কোর্টের সহায়তায় নিলামে জিনিস উঠিয়ে টাকা নিয়ে সবার টাকা শোধ করা হবে। আর মেহরাব সাহেবকে এখন ছাড়তে হবে বাড়ি গাড়ি সম্পত্তি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বাড়ি থেকে বের হয়। এই নিলামে যে কেউ অংশ নিতে পারবে। সবাই উপস্থিত। মেহরাবের পরিবারের সবাই প্রথম সারিতে এসে বসেছে। আকাশও তার অফিসের লোকদের নিয়ে এসেছে। আরও অনেকে ছোট বড় সব বিজনেসম্যানেরা এখানে এসে হাজির হয়েছে। বেলা 10টায় নিলাম শুরু হয়। প্রথম নিলাম ব্যাংক কর্তৃক 100 কোটির থেকে শুরু হয়। বিজনেসম্যানের ভেতরে টপ 10-এ থাকা বিজনেসম্যানেরাই আছে। প্রথমে মেহরাব থাকতো, দ্বিতীয় থাকতো আকাশ, তৃতীয় থাকতো ফরহাদ সাহেব। মেহরাব জানে আকাশ আর ফরহাদ ছাড়া হয়তো কেউ সেভাবে বিট করবে না। পরিণতি কি হতে যাচ্ছে তা বুঝতে পেরে মেহরাব সাহেব একদম চুপ হয়ে যায়। নিলামের ডাক শুরু হয়। নিলাম শুরু হয়েছে। ব্যাংক থেকে নিলামের অর্থ নির্ধারণ করা হয়েছে। 100 কোটি নিলাম শুরু হলো। 200 কোটি। ফরহাদ সাহেব 200 কোটি বলছেন। মোট অর্থ প্রায় 1000 কোটি। 200 কোটি 1, 300 কোটি 1, 300 কোটি 1, 500 কোটি। এখন অবধি 500 কোটি টাকা উঠে গেছে মাত্র 30 মিনিটের ভেতরে। মেহরাব সাহেব অবাক হয়। আকাশ হঠাৎ এত কোটি টাকা কোথায় পেয়েছে? সে নিজেই তো প্রোডাক্ট লসের জন্য আমার থেকে লোন নিয়েছিল। সে সবটাই মিথ্যে ছিল। 20 কোটি তার কাছে তো কিছুই না। আমার সাথে বন্ধুত্বটা কি তার প্ল্যান ছিল? কিন্তু যেটাই হোক, আমি আর আগের অবস্থান নেই। কেউ আমার কথা শুনবে না, বরং প্রমাণ ছাড়া কারো উপর দোষ চাপাতে পারি না। মেহরাব সাহেব মনে মনে এসবই ভাবছে। তবে নিলাম 500 কোটিতেই থেমেছে, মানে এখন অবধি এটাই বেশি। ব্যাংকের টাকা উঠে গেছে, বাকিদের টাকা এখনও বাকি। এখনও 200 কোটি টাকা উঠলে সব কিছুই হয়ে যাবে। মেহরাবের দামি গাড়ি যে বাড়িটা থাকে সেটাও বেশ ব্যয়বহুল। আরও 2টি বাড়ি আছে তার। সেসব বাড়ি জমি সব কিছু মিলিয়ে 1000 কোটি হবেই। এখান থেকে তাদের টাকা পরিশোধ সুদ সমেত হয়ে গেলে মেহরাবকে কিছু টাকা দেওয়া হবে। দেখা যাক, আবার সে নতুন করে সবকিছু শুরু করার প্রস্তুতি নেয়। আবার কাউন্টডাউন শুরু হয়। 500 কোটি 1, 500 কোটি 2, 600 কোটি। ফরহাদ সাহেব 600 কোটি বলছে। 600 কোটি 1, কেউ আছে তাকে বিট করার মতো? এখানে 20 জন মানুষ উপস্থিতি আছে, অথচ ফরহাদ সাহেবকে কেউ বিট করতে পারছে না। তবে কি আমরা তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করব? 600 কোটি কি শেষ? তবে 700 কোটি। এই তো নিলাম আবারও জমেছে। আসি জানি সবকিছু আকাশ সাহেব পেতে চলেছেন, কারণ তাকে বিট করার মতো আর কেউ এখানে নেই। আসলেই কি নেই? বাকিরা কেন কথা বলছে না? সবাই একে অপরকে দেখছে। মেহরাব সাহেব, আপনি বিট করে যেটা কিনে নেন, নয়তো টাকা পরিশোধ করুন। মজা করছিলাম। তাহলে কি নিলাম শেষ? 750 কোটি। কি ফরহাদ সাহেব, এই মাঝখানে থেকে কেন বাগড়া দিচ্ছেন? আকাশের তো সব হয়েই গেছিল। তবে মনে হচ্ছে আবার আকাশ সাহেব নয়, সব কিছু পেতে চলেছেন ফরহাদ সাহেব। 800 কোটি। এই তো আসল মজা। আকাশ উইনার হতে চলেছে। নিলাম তাহলে এখানেই শেষ করেছি। 800 কোটি 1, 800 কোটি 2, 800 কোটি 3, 1200 কোটি। সবাই চমকে পেছনে তাকায়। শব্দটা সোজা পেছন থেকেই এসেছে। কিন্তু কে এত দাম বলল? সোজা 1200 কোটি? এটা অন্যায়। মেহরাব জানে তার সব কিছু 1000 কোটি বা তার থেকে একটু বেশি হবে, কিন্তু এত বড় দাম হাঁকানো সবাই ঘুরতেই দেখতে পায়। মেহরাব সাহেবের সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে সব কিছু নিলামে উঠানো হয়েছে। মেহরাব সাহেব বুঝতেই পারেনি তার সব কিছু ক্ষতি হওয়ার পরই এত দ্রুত ব্যাংক থেকে কোর্ট থেকে নোটিশ আসবে সবার টাকা পরিশোধের, নয়তো সব কিছু নিলামে। আর এর পেছনে একজনই আছে, সেটা হলো আকাশ চৌধুরী। সেই সব কিছু দ্রুত ঘটিয়েছে। মেহরাব নিলাম অনুষ্ঠানে বসে আকাশের টাকার পরিমাণ মনে করতে করতে সব কিছু বুঝে গিয়েছে। নিলামের অনুসারে যখন আকাশ 800 কোটি টাকার কথা বলে, প্রায় তখন আকাশের নামেই সব হয়ে যাচ্ছিল। ঠিক তখনই কে যেন 1200 কোটি টাকার কথা বলে। সবাই কি বলে শব্দ করে পেছনে তাকালো। সবার পেছনে একটা ছেলে বসে আছে। সবাই তাকে ভালো করেই জানে। আকাশের
সেটারই ভয় পাচ্ছিল। মেহরাব, অরিত্রি, বাকি সবাই দেখেছে ছেলেটাকে। ছেলেটা বসা থেকে উঠে দাঁড়ালো। মেহরাব সাহেব তাকিয়ে বলে, শুভ্র। শুভ্র মুচকি হাসে। সাকিব তখন বলে, এই মুহূর্তে মেহরাবের সব কিছুই নিলামে উঠেছে, যার মূল্য এখন দাঁড়িয়েছে 1200 কোটি টাকা। 1200 কোটি 1, 1200 কোটি 2। কেউ কি আছে বিড করার মতো? শেষ কাউন্ট করেছি, তাহলে কি 1200 কোটি 3। কংগ্রাচুলেশন মিস্টার শুভ্র সাহেব, এসকে কোম্পানির চেয়ারম্যান। এই মুহূর্তেই বাংলাদেশের সবচাইতে বড় বিজনেসম্যান এর মধ্যে সমস্ত কিছু কিনে নিয়েছেন। অফিসিয়ালি আজ থেকে শুভ্র মেহরাব সাহেবের সমস্ত কিছুর মালিক। কাদিন আর পেপারসগুলো সাইন করে নিন। শুভ্র এগিয়ে আসে। সবাই হ্যান্ডশেক করছে। আকাশ লসে বলল, নিলাম থেকে সব কেনার জন্য সে ব্যাংক থেকে লোন নিয়েছিল। এখন মেহরাবের কিছুই সে পাবে না। মাঝখান থেকে তার অপকর্মের প্রমাণও আছে একজনের কাছে। আকাশ সেখান থেকে চলে যায়। শুভ্র সব পেপারস বুঝে নিয়ে চেক সাইন করে দেয়। মেহরাব এগিয়ে আসে শুভ্রের কাছে। অভিনন্দন নিলামে জেতার জন্য। বলো কবে বাড়ি ছেড়ে দিতে হবে? এখানে এই মুহূর্তে কি এখনই? নিলাম অনুসারে এটাই করতে হবে। যদি শুভ্র সাহেব থাকতে দেয় তবে সেটা অন্য বিষয়। আপাতত বাড়ি ফাঁকা চাই আমার। ও, তুমিও এটা বললে? ঠিক সময় তুমিও সরে গেলে পাশ থেকে। আমার দরকার বিজনেস। তার মানে তুমিও ঠিক এটার সুযোগ এতদিনে ছিলে? আমরা বুঝতে পারিনি। আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাইনি। তাহলে সেদিন প্রপোজটা মিথ্যে ছিল? হ্যাঁ, বাই বাই। শুভ্র চলে আসে সেখান থেকে। সবাই খুবই হতাশ হয়ে যায়। তাদের কাছে এখন টাকা নেই। 100 কোটি টাকা মেহরাবের কাছে আসতে এখনো 6 মাস লাগবে। মেহরাব সাহেবেরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শুভ্র তার লোকেদের নিয়ে মেহরাবের বাড়ির সবকিছু বের করে দিয়েছে। শুভ্র দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব, এই নিন একটা মাইক্রোর চাবি, এটা আপনাদের জন্য। শুভ্র, তুমি এমনটা না করলেও পারতে। হয়ে গেছে সব। শুভ্র, তোমাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি। আরে অরিত্রী, এসব বলতে নেই, যাও তোমরা এখন। আর সিনথিয়া, তুমি আজ থেকে এ বাড়িতে থাকবে, দেখাশোনার দায়িত্ব তোমার। শুভ্র গাড়ি নিয়ে চলে যায়। মেহরাব সাহেব রাস্তার পাশে বসল। আজকে সে একদমই ফকির। গায়ে কেবল দামি কোট প্যান্ট পরা, কিন্তু থাকার মতো জায়গা নেই। কোথায় যাব আমরা এখন? জানি না, আমার যাওয়ার জায়গা নেই। স্যার, কিছু মনে না করলে আমাদের গ্রামের বাড়িতে যেতে পারেন। সবাই মাহিমার দিকে তাকায়। আরহানের মায়ের কথা শুনে কিছুটা আশা জাগলেও বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে ওদের। কি খারাপ আচরণটাই না করেছিল আরহানের সাথে, অথচ আরহানের মা সব জেনেও এখনও তাদের সাথে আছে। ওরা আজ লজ্জিত। অরিত্রের খারাপ লাগে অনেক। আরহানের মা শেষমেশ ওদের জন্য সব করছে। আকাশ সাহেব বসে একটি বাগান বাড়িতে। তার কাছে একটি কাগজে ঠিকানা পাঠানো হয় আর এখানে আসার কথা বলা হয়। আকাশ সেখানে আসে। একটি বাগানের ভেতরে বাড়ি। কয়েকটা ছেলে আসলো তার সামনে। ওদের ভেতরে একটা ছেলে সাব্বিরকে টানতে টানতে নিয়ে আসে। ছেলেটার মুখে মাস্ক। আকাশের সামনে এসে বসে। তাইলে তুমি আমাকে হোমকে চিঠি দিয়েছিলে। তোমার নাম কি? কে তুমি? আপনি আমাকে চিনবেন না, তবে নামটা হলো কাউনাফ আহমেদ। কখনো দেখেননি আমাকে? আমার কাছে কি চাও? কি চাও বলো। চাই আপনার যা কিছু আছে তা আমার কাছে বিক্রি করে দিন। আপনার সব কিছু কিনে নিতে চাই, তারপর আপনি দেশ ছেড়ে চলে যাবেন। আচ্ছা বেশ, তবে একটা শত্রু, আমার কোনো কিছুই কাউকে প্রকাশ করা যাবে না। রাজি? আকাশ হ্যান্ডশেক করে কাউনাফের থেকে চলে আসে। পেপারসে সাইনও করে দিয়েছে। আকাশ এখন তার ছেলেকে নিয়ে দেশ ছেড়ে পালাবে। শুভ্রের দেয়া মাইক্রোতে করে মাহিমার বলা ঠিকানায় গ্রামের বাড়িতে চলে আসলো। 2টা রুমে টিন সেটের বাড়ি। বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা। মাহিমা সবাইকে নামতে বলে। গ্রামে এভাবে সব প্রথমবার এসেছে। মাহিমা বেগম সবাইকে সবার রুম দেখিয়ে দেয়। মাহিমা খাবারের ব্যবস্থা করতে চলে যায়। আজকে আমাদের এইভাবে থাকতে হবে, কখনো কল্পনাও করিনি। কি ভাগ্য চলে আসলো। ভাগ্যকে মেনে নাও মা। হয়তো আমাদের পাপের ফল। অরহানের সাথে এমনটা না করলে হয়তো এসব কিছুই আমাদের দেখতে হতো না। হতে পারে তার বদদোয়া লেগেছে। জানি না, বাদ দাও তোমরা। ভালো লাগছে না আমার। আমি বাইরে গেলাম।
অরিত্রী কথাটা বলে বাহিরে আসে। বাড়ির পাশে একটি পুকুর। অরিত্রী সেই পুকুর পাড়ে এসে বসেছে। চারপাশ থেকে গোবরের গন্ধ কি বিশ্রী, তবে পুকুরটা সুন্দর। অরিত্রীর পুকুর দেখতে পায় একটি কচুরিপনা ফুল। অরিত্রীর খুবই ইচ্ছে করে ফুলটা নিতে। সে হাত বাড়ায়, এমন সময় পা পিছলে পড়ে যায় পুকুরের পানিতে। অরিত্রী সাঁতার জানে না, সেটা সবাই জানে। সে হাবুডুবু খেতে থাকে, চিৎকারও করতে পারে না। পুকুরটা বেশ গভীরও আছে, কিন্তু কে বাঁচাবে তাকে? আরহানের কথা মনে পড়ে। শেষবার যখন সে রাকিবের কারণে নদীতে পড়েছিল, আরহান ছুটে এসে তাকে বাঁচায়। অথচ সে কত খারাপ কথাই না বলেছিল। এবার আর রক্ষে নেই। ঠিক তখনই অরিত্রী অনুভব করে কে যেন ওর হাত ধরেছে, উপরের দিকে টানছে তাকে। কয়েক মিনিটের অরিত্রীর পাড়ে চলে আসে। সে পানি খেয়েছে কিছুটা, নিজেকে সামনে নিয়ে কিছু সময়। অরিত্রীর তাকায়, ওর হাতে গামছা বাঁধা। গামছা বেঁধে টান দিয়ে উপরে টেনে তুলেছে কে। অরিত্রী কাশতে কাশতে ঘুরে তাকায় পেছনে। একটা ছেলে হেঁটে চলে যাচ্ছে। কে ছিল সেই ছেলে? অরিত্রী চিৎকার করে ডাকে। ওই ছেলেকে তুমি? ছেলেটা দাঁড়ায়। অরিত্রী উঠে দাঁড়িয়ে দৌড়ে সামনে আসে। অরিত্রী তাকিয়ে দেখে আরহান দাঁড়িয়ে আছে। আরহানকে দেখেই অরিত্রী অবাক হয়। অরিত্রীর যেন চোখের পলক পড়ে না। অরিত্রী কিছু বলতে যাবে, তার আগেই আরহান বলে, ম্যাম, আমি আপনাকে এবার টাচ করিনি। দেখুন, আপনার হাতে গামছা বাঁধা। আমি সেটা ধরেই টেনে এনেছি। অরহান, তুমি এখানে? এটা আমার বাড়ি ম্যাম, আমি এখানেই থাকি। কিন্তু আপনি এখানে কেন? আমাদের কিছুই নেই, আর সব হারিয়ে গেছে এখন। ও আচ্ছা। আরহান আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। অরিত্রী পিছু পিছু দৌড়ে আসতে থাকে। শুভ্র মেহরাবের কোম্পানিকে রিভিল করতে থাকে। সিনথিয়াকে সে নিজের কাছে রেখেছে। সিনথিয়া শুভ্রের সাথেই আছে। সে শুভ্রের জন্য সে রান্না করে। শুভ্র সবকিছু নিজের মতো করে সাজিয়েছে, কিন্তু এখনো অনেক কিছু তার বাকি। তোমার রান্না অনেক ভালো। হ্যাঁ। অরিত্রী ম্যামদের এভাবে তাড়িয়ে দিলেন যে? কারণ আছে, তবে তাদেরকে আবার নিয়ে আসবো। আমাকে রেখেছেন কেন? কারণ তোমাকে আমার ভালো লাগে। তোমার ব্যবহার, তোমার পরিচ্ছন্নতা সবকিছু মুগ্ধকর। কিন্তু আমি যে অহরানকে ভালোবাসি। জানি তো, কিন্তু আহান তো আর আসবে না, জানি না। খাবার খেতে থাকে শুভ্র। সিনথিয়া আর প্রশ্ন করল না কিছু। আরহান সবার সামনে এসেছে। সেই পুরনো কাপড়, সেই খ্যাত দেখতে শ্যাম বর্ণের ছেলেটা এখনো পরিবর্তন হয়নি। অথচ মেহরাবের যেন সব কিছু হারিয়েছে। মেহরাব আরহানকে দেখে জড়িয়ে ধরতে চায়। আরহান সরে এসে বলে, স্যার, এসব কি? গরিব আমি, দূরে থাকুন। অরহান, আমাদের ভুল হয়েছে। কোনো ভুল নয় স্যার, আপনাদের যে অবস্থান ছিল সে অনুসারে যেমনটা করেছেন ওটা সঠিক। লজ্জা দিও না। আরহান কিছু বলে না, সেখান থেকে চলে আসে। সময় পেরিয়ে রাত হয়। আরহান তার রুমে প্রবেশ করে। বিছানায় গিয়ে দেখতে পায় অরিত্রী বসে আছে। অরিত্রীকে দেখে আরহান বলল, আপনি এখানে? আপনাদের রুম তো আলাদা। হ্যাঁ, কিন্তু আমরা স্বামী স্ত্রী, তাই এখানেই আমার থাকতে দিয়েছে। এটা আমার রুম ম্যাম। তাতে কি, শুয়ে পড়ো। আমার গায়ের রং কালো, আমার গা থেকে গন্ধ আসবে। আপনি অন্য রুমে যান। রুমটা ছোট, নিচে শোবার মতো জায়গা নেই। তোমাকে নিচে কে শুতে বলেছে? পাশে শো। কি বলছেন এসব? আরহান একটা চাদর নিয়ে মাটিতে কোনো রকমে পেতে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। অরিত্রী আরহানের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা কত ইনোসেন্ট, কিন্তু সে আরহানের জন্য যা করেছে সেটা আরহান কখনো মেনে নিতে পারবে না। সে বালিশে মাথা রাখল। নীরবে কেঁদে চলেছে অরিত্রী। শক্ত বিছানা আর বালিশে প্রথমবার শুয়েছে। কখনো কল্পনাও করেনি এমন একটা জায়গাতে তার থাকতে হবে। বাহিরে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হবে হয়তো। জোরে জোরে মেঘ ডেকে উঠছে। আরহান হঠাৎ অনুভব করে তার গায়ের উপরে ভারী কিছু শুয়ে আছে। আরহান তাড়াতাড়ি উঠতে যায়, ঠিক তখনই শুনতে পায়, নড়ো না, অনেক মেঘ ডাকছে, আমার ভয় করছে। মনে হচ্ছে এক্ষুনি আমাদের ঘরে উড়ে যাবে। আমি একা কিভাবে থাকবো, ভয় করছে আমার। আরে উঠুন বলছি। না না, আমি উঠবো না, প্লিজ। উঠুন না। অরিত্রী আরহানকে চেপে ধরে। আরহান নড়তে পারে না, কারণ স্পেস নাই কোনো দিকে। আরহান আর কি করবে, চুপচাপ শুয়ে থাকে। কখন যে ঘুমিয়ে যায় টের পায়নি। সকালে যখন ঘুম ভাঙে তখনই দেখতে পায় অরিত্রী তার উপরে শুয়ে আছে। অরিত্রীকে ডাকে আরহান, ম্যাম, এই যে ম্যাম, উঠুন। ও ম্যাম, উঠুন। ও উঠুন। ঘুম পায়, বিছানায় আছি। চোখ খোলেন।
অরিত্রি চোখ খুলে তাকিয়ে দেখে আরহানের বুকে শুয়ে আছে। আরহান অরিত্রিকে সরিয়ে দেয়, তারপর উঠে দাঁড়ালো। আরহান বলে, ম্যাম প্লিজ আমার কাছে আসবেন না। আমার কি দোষ? যা বলছি মেনে চলবেন। আরহান বের হয়ে যায়। এভাবে কেটে যায় 1 মাস। গ্রামে অরিত্রি এখন নিজেকে মানিয়ে নিয়েছে। আরহান কখনো দিনের বেলাতে বাসায় থাকে না, কই যায় কেউ জানে না। প্রায় মাঝরাতের দিকে বাড়িতে আসে সে, নিজের মতো শুয়ে পড়ে। অরিত্রির সাথে তেমন কথা হয় না। ভোর হলেই চলে যায় আরহান। আজকে পত্রিকা পড়ছে মেহেরাব। গ্রামের কৃষকদের সাথে তার এখন বেশ ভাব। গ্রামের ছোট চায়ের দোকানে বসে। গ্রামের সবাই মেহেরাবকে আরহানের শ্বশুর হিসেবে জানে। তারা বড়লোক ছিল সেটা জানে, কিন্তু এখন কিছুই নেই। চায়ের দোকানে আরহানের নামে বাকিতে সব কিছু খায় তিনি। পত্রিকা হাতে নিয়ে একটি লেখা দেখতে পায় তিনি। মাসখানেক আগে এম ফ্যাশন গ্রুপ অ্যান্ড কোম্পানিতে আগুনে পুড়ে ধ্বংস হয়ে, আর সেই কোম্পানির সব কিছু নিলামে কিনে নেন এসকে কোম্পানির চেয়ারম্যান শুভ্র। কোম্পানির নাম চেঞ্জ করে এসকে কোম্পানির নামেই করা হয়, যার প্রধান মালিক কাউনাফ আহমেদ। বর্তমানে কোম্পানির শেয়ার মূল্য 2000 কোটি টাকা পৌঁছেছে। আকাশ চৌধুরী সবকিছু কাউনাফ সাহেবের কাছেই বিক্রি করে তিনি চলে যান। দুই কোম্পানিকে একসঙ্গে জুড়ে এসকে গ্রুপের মালিক কাউনাফ আহমেদ বিরাট একটি কোম্পানির বানিয়েছেন। মেহরাব সাহেব লেখাটা পড়ে মন খারাপ হয়। কত কিছুই তার ছিল, অথচ সে এখন রোগা পাতলা হয়ে গ্রামের চায়ের দোকানে বসে আছে। তার সেই 100 কোটি টাকাও এখনো আসেনি। হঠাৎ মেহরাব একটি কালো গাড়ি গ্রামে প্রবেশ করতে দেখে। দামি একটি গাড়ি, গাড়ির কাজটাও কালো, কিন্তু কে এসেছে? গাড়িটা চায়ের দোকানের সামনে এসে থামলো। গাড়ির দরজা খুলে মেহরাবের প্রাক্তন ম্যানেজার নিধি নামলো। মেহরাব তাকে দেখে খুশি হয়। নিধি সোজা এসে মেহরাবকে সালাম দিল। নিধি, তুমি? জি স্যার এসেছে, আমরা বাড়িতে যাচ্ছি। স্যার? আমাদের কোম্পানির স্যার। ওহ আচ্ছা। নিধি চলে আসলো গাড়িতে, তারপর সোজা আরহানের বাড়ির দিকে চলে যায়। অরিত্রি আর মাহিমা বসে তখন হেল্প করছে। অরিত্রি এখন অনেক কিছু পারে, সে কুলোতে করে চাল পাচ্ছে। হঠাৎ উঠানে দামি গাড়ি প্রবেশ করতেই ওরা সবাই উঠে দাঁড়ায়। কে আসলো? আমিনা বেগম, মাহিমা, অরিত্রি হা করে তাকিয়ে আছে। কে আসতে পারে? গাড়ি থেকে নিধি নামলো। নিধিকে দেখে অবাক হয়, কারণ নিধি এখানে আসবে ওরা ভাবেনি। নিধি এসে অরিত্রিকে সালাম দেয়। নিধি, তুমি? হ্যাঁ আমি। এখানে কেন? স্যার এসেছে আপনাদেরকে নিয়ে যেতে। মানে কোন স্যার? কে এসেছে? কোথায় নিয়ে যাবে? স্যার গাড়িতেই আছে অরিত্রি, তিনি নামলেই বুঝতে পারবেন কে সে। আশা করি আপনারা আমাদের সাথে যাবেন। নিধির কথার কিছুই বুঝতে পারে না তারা। এমন সময় গাড়ির দরজা খুলে একজন নামলো, গায়ে স্যুটবুট পরা, চোখে চশমা। অরিত্রির সামনে আসলো মেহরাব সাহেব। অরিত্রি আমিনা একসাথে হয়ে দাঁড়ালো। সবাই তাকে দেখে অবাক হয়। তারপর কালো রঙের গাড়ি থেকে একটা ছেলে নামলো। সবাই অবাক হয় ছেলেটাকে দেখে, কারণ ছেলেটা হলো শুভ্র। শুভ্রকে এখানে এভাবে দেখবে ভাবেনি কেউ। শুভ্র সবার দিকে তাকিয়ে মুচকি হাসলো। অরিত্রি প্রশ্ন করে, তুমি এখানে? হ্যাঁ, এখানে এসেছি তোমাদের জন্য। মানে হলো আমি চাই তোমরা অফিসে চলো। মানে মেহরাব সাহেবকে ম্যানেজার পদে আর অরিত্রি তোমাকে রাখবো কোম্পানির ডিরেক্টর হিসেবে। অফার আমার, সিদ্ধান্ত তোমাদের। বলো কি করতে চাও। ওরা সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওরা জানে গ্রামে থেকে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে। এজন্য আমিনা বেগম আর কিছু না ভেবে সাথে সাথেই রাজি হয়ে যায়। সে বলে, আমি রাজি, ওরা যাবে অফিসে। আমি রাজি। অরিত্রিও রাজি। চল মা, আমরা আবার ফিরে যাব। কিন্তু ওরহান? রাখ তোর ওরহান, আমরা আবার আগের মতো হতে পারবো, ভালোভাবে থাকতে পারবো। আমি রোজ মহিমার সাথে গরুর গোবর ধরেছি, আমি পারবো না। তোর বাবাকে দেখ, গায়ে ছেঁড়া ফোটা গেঞ্জি পরা, এগুলো জীবনে তিনি পরেছে। বেশ, চলো তাহলে ঢাকায়। হ্যাঁ চলো। অরিত্রিরা রেডি হয়ে চলে যায়। অরিত্রি একবারও ভাবল না যে আরহানকে বলে যাওয়া দরকার। আবারও আরহানকে সে ইগনোর করলো। চোখের পলকে ওরা সব রেডি হয়ে গ্রাম থেকে চলে যায়। আরহানের মা চুপচাপ বসে থাকে। তারপর শুভ্র অরিত্রিদের আগের বাড়িতে এনেছে। ওরা সবাই একসাথে সেখানে আসলো। অরিত্রি নিজের বাড়ি ফিরে পেয়ে অনেক খুশি। অরিত্রি তার রুমের দিকে দৌড়ে চলে যায়। পুরনো সেই বিছানা, পুরনো সেই রুম। অরিত্রি লাফ দিয়ে বিছানায় গিয়ে পড়ে। আরহান বাড়িতে আসলো। আরহান দেখতে পায় তার মা মাহিমা বেগম বারান্দায় বসে আছে। আরহান তার মায়ের কাছে আসলো। মা, এভাবে বসে আছো যে? অন্য বাবা ও চলে গেছে। কারা? অদ্রিতাও চলে গেছে। ও তাতে কি, যে একবারও
চলে যাওয়ার সময় প্রয়োজন মনে করে না, তার কথা ভেবে কি হবে? কিন্তু তুই কোথায় যাস? রোজ ভোরবেলা উঠে আর রাত করে বাড়িতে আসিস কেন? এমনিতে কাজ করি তো তাই। এত পড়াশোনা করে তুই কাজ করিস, অন্য আমার একটা কথা রাখবি? বলো। আমি চাই ওদের কোম্পানিতে বড় কোনো চাকরি করবি তুই। বাদ দাও। আরহান ঘরে চলে যায়। আরহান চুপচাপ বিছানায় বসে তার মায়ের কথা ভাবছে। শোরুম থেকে বের হলো, তারপর তার মাকে বলে, মা, তুমি খুশি হবে তো? তাহলে তুমি রেডি থাকো। হ্যাঁ, হবে। কিসের? বুঝতে পারবে। আরহান চলে যায় বাড়ি থেকে। তারপর এক সপ্তাহ কেটে যায়। অরিত্রীরা এখন অফিসে আসে যায়। সিনথিয়া এখন শুভ্রের অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি করে, কারণ সিনথিয়া যে পড়াশোনা করেছে এটা শুভ্র জানে। অফিসে নতুনদের চাকরির নিয়োগ দেয়া হচ্ছে। অনেকে এসেছে ইন্টারভিউ দিতে। অরিত্রীর দায়িত্ব পড়েছে সবার ইন্টারভিউ নেবার। অরিত্রী দৌড়াচ্ছে, হঠাৎ অরিত্রী ধাক্কা খায়। সে ফ্লোরে পড়তে যাবে, তখনই কে যেন তার হাত টেনে ধরল। অরিত্রী নিজেকে সামনে সোজা হয়ে তাকাতেই দেখে আরহান দাঁড়িয়ে আছে। আরহানকে দেখে অরিত্রীর সাথে সাথেই আরহানকে টেনে নিয়ে বাইরের একটি চিপা জায়গাতে আসলো। কি ব্যাপার, তুমি এখানে আর এমন পোশাক পরে কেন? আসলে আমি এসেছি। ও, চাকরির ইন্টারভিউ দিতে? চাকরি তোমার এখানে করতে হবে না। আমি জানি তুমি অনেক পড়াশোনা করেছো, অনেক ভালো রেজাল্ট তোমার, কিন্তু তবুও তুমি বাবার অফিসে চাকরি করতে পারবে না। কিন্তু আমি তো। দেখো, আমি সব জানি ওরহান, তুমি পড়াশোনা করেছো অনেক, আমাকে জানাওনি সেটা ঠিক আছে, এতে অবশ্য কিছু মনে করিনি আমি। এটা হতেই পারে। চাকরি করতে না আসলে কি আমার জন্য এসেছো? প্লিজ ওরহান, চলে যাও। অনেক পরে আমরা একটু ভালো থাকতে পারছি আগের মতো। আমি আর কোনো ঝামেলা চাই না। ও, আমি তবে ঝামেলাতে ছিলাম। হ্যাঁ ম্যাম, ঠিক বলেছেন, আমি মানেই ঝামেলা। কিন্তু আমি আপনার জন্য এখানে আসিনি। আপনি ভয় পাবেন না। আপনি যে আমার স্ত্রী সেটা কাউকে বলবো না। বছর এখনো হয়নি, ডিভোর্স আপনি পেয়ে যাবেন। এতদিন যখন কাউকে কিছু বলিনি, তখন এখন আর বলার প্রয়োজন মনে করি না। নিশ্চিন্তে থাকুন আপনি। ওরহান, তুমি এখানে থাকলে কষ্ট হবে আমার। কষ্ট কিসের? তুমি বুঝবে না। আমি সরি, তোমায় বলে আসিনি আমি ঢাকায়। সরি বলার কি আছে? আমি তো চাকরির জন্য এসেছি, ইন্টারভিউ দিতে তো ক্ষতি নেই। আমি শুনেছি এখানকার বস শুভ্র সাহেব চেহারা নয়, যোগ্যতার মাধ্যমে চাকরি দিয়ে থাকেন। আরে অরিত্রী ম্যাম, এখানে কি করছেন? আর উনি কে? পেছনে তাকিয়ে দেখে নিধি এসেছে। অরিত্রী চমকে যায়, কারণ সে ভয় পায় যদি আরহান তাকে তার স্ত্রী হিসেবে বলে দেয়। তাই আরহান কিছু বলার আগেই অরিত্রী বলল, নিধি, আসলে উনি হলো আমার পরিচিত, চাকরি ইন্টারভিউ দিতে এসে। বলেছি যে চাকরি হবে না। কি বলেন? সবার জন্য এখন কোম্পানি খোলা। স্যার ডেকেছে, যান আর ওনাকেও নিয়ে যান, বসতে বলুন। অরিত্রী কিছু বলল না। সে ইশারায় আরহানকে তার পেছন পেছন যেতে বলে। আরহান অরিত্রীর কথা মতো পেছন পেছন যেতে থাকে। সবাই অরিত্রীকে সালাম দিতে শুরু করে। কোম্পানির ডিরেক্টর, কিন্তু তবুও আজকে তার একটু বেশি সম্মান দিচ্ছে সবাই, যেটা গত 2 মাসে হয়নি। সহকারী ম্যানেজারও এসে আজকে অরিত্রীকে সালাম দেয়। অরিত্রী অবাক, আজ সবার হলো কি? হাঁটতে হাঁটতে অফিস রুমের ভেতরে প্রবেশ করে। ওয়ার্কাররা কাজ করছে। অরিত্রীকে দেখে সবাই উঠে দাঁড়ায়, চুপচাপ সালাম দেয়। অরিত্রী ঘাবড়ে যায়। আগে তো কখনো এমন কিছু ঘটেনি, তাহলে আজকে কেন এত সম্মান দিচ্ছে? পেছনে কি শুভ্র স্যার নাকি? অরিত্রী থামিয়ে ঘুরে তাকায়। না, শুভ্র তো নেই। আছে ক্যাবলা মার্কা কালো চেহারার খ্যাত একটি ছেলে, যার গায়ে অল্প দামের ফুটপাতের পোশাক। অরিত্রী চলে আসে একটা রুমে। এখানে সবাই ইন্টারভিউ দেওয়ার জন্য বসে আছে। অরিত্রী আরহানকে বলে, ওই দেখছো আমার অফিসে কতটা সম্মান। যদি কোনো গসিপসে জড়িয়ে যেতাম তাহলে কি এরকম সম্মান থাকতো? বুঝেছি ম্যাম, ভয় নেই। ওয়েটিং লবিতে বসে থাকো, তোমার সিভি দাও, আমি জমা দিব। এতটুকু উপকার করতেই পারি। আচ্ছা ম্যাম। অরিত্রী আরহানের হাত থেকে সিভি নিয়ে জমা দেয় রুমে। তারপর আরহান বসে থাকে অনেক সময়। হঠাৎ অ্যানাউন্স আসে, আজকে ওদের অফিসে সবার বড় স্যার মিস্টার কাউনফ সাহেব আসবেন। হঠাৎ করে কাউনফ সাহেব কেন আসবেন? কাউনফকে অনেকেই দেখেনি, তবে কিছু মানুষ দেখেছে। অরিত্রীরা দেখেনি এখনও। এদিকে আরহানের ডাক আসে। অরিত্রী আজকে ইন্টারভিউ রুমে গল্প করেছে, তাকে দেখে সবাই কেমন সম্মান দিয়েছে। আরহান দরজা খুলে বলে, ভিতরে আসবো? তখনই সবাই উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে। অরিত্রী বলে, ভেতরে আসুন, বসুন। ধন্যবাদ ম্যাম। আপনার সিভি তো দেখলাম, বেশ ভালো রেজাল্ট। আপনি
হঠাৎ নিধি আসে সেখানে, জানায় ইন্টারভিউ হবে না, বড় স্যার কাউনাফ আহমেদ আসবে অফিসে, আর শুভ্র স্যার সেটা অ্যানাউন্স করতে বলেছে আজকের মতো এই কাজ বন্ধ করতে। তখনই আরহান বলে, ম্যাম এটা বন্ধ করবেন না, আমার চাকরি হয়ে যেত, প্লিজ ম্যাম। চুপ, আজকে ইন্টারভিউ বন্ধ, সবাইকে চলে যেতে বলেন। কিন্তু ম্যাম। নিধি, আমি দেখছি বিষয়টা, সব ঠিকঠাক করো, আমি সবাইকে বের করছি। সবাই চলে যায়। নিধি আরহানের কাছে আসে, আরহানকে ঝাড়ি দিয়ে বলে, কি সমস্যা তোমার? এমন ছোট লোকের মতো আচরণ করছো কেন? ভদ্রলোকের জায়গা এটা, অনুরোধ করবা কেন? ছোট লোকই কি থেকে যাওয়া সারা জীবন? শিক্ষিত হয়েছো কাগজে কলমে, আমাকে জানাওনি, অবাক হয়েছিলাম। তোমার ভালোবাসা বোঝার চেষ্টা করেছি, পরে আমিও অনুভব করেছি তোমার ভালোবাসাটা কতটা সত্য। সবকিছু মানতে রাজি হয়েছিলাম, কিন্তু তুমি সেই ছোট লোকই থেকে গেলা। আর কি বলবো, কখনো আমার মনের মতো হতে পারবে না তুমি। শুভ্র বেস্ট অপশন ছিল, কিন্তু সে না করে দেয়। যাই হোক, নিজে যা ইচ্ছে হয় করো, তবে অফিস থেকে বেরো। দয়া করে গরিবের মতো ভিক্ষা করে অনুরোধ করো না, যাও এখান থেকে। আরহান চুপচাপ কথাগুলো শুনলো, মন খারাপ হয়ে যায় তার। কি বলবে সে বুঝতে পারে না। অরিত্রি দ্রুত রুম থেকে বের হয়, তার নাকি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পড়েছে। অরিত্রি চলে যায় সেখান থেকে। আরহান আর কি করবে, দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে বের হয় আসলো। বিরাট একটি মঞ্চ সাজানো হয়েছে। প্রথমে অরিত্রি মাইক্রোফোন হাতে নেয়, তারপর সবাইকে বলে, এই অফিসটা আমার স্মৃতিতে অনেকটা দাগ কেটে আছে। এম ফ্যাশনের শুরু শেষ, নতুন করে এসকে গ্রুপ অফ কোম্পানি শুরু হয়। ভেবেছিলাম আমি কখনো আর এখানে আসতে পারবো না, কিন্তু পেরেছি আমি। শুভ্র স্যার, কাউনাফ স্যার তা করে দেখিয়েছে। বুঝতে বাকি নেই এই এসকে নামের মানেটা কি। এসতে শুভ্র, কেতে কাউনাফ, দুজনের নামের সাথেই কোম্পানিটা গড়ে উঠেছে। শুভ্র স্যারকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু এখনো আমাদের গ্রেট বস, গ্রেট স্যার মিস্টার কাউনাফ স্যারকে দেখিনি। শুনেছি স্যার বেশ স্টাইলিশ। স্যারকে দেখিনি, তবে স্যারের বিষয়ে জেনেছি। স্যার খুবই ভদ্র আর সাধারণ থাকতে পছন্দ করে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তৃতা পেশ করবে শুভ্র স্যার। আমি শুভ্র স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই একসাথে করতালি দিয়ে তাকে স্বাগত জানান। অরিত্রির কথা বলা শেষে শুভ্র আসে মঞ্চে। স্ট্যান্ড বোর্ডে এসে শুভ্র সবার উদ্দেশ্যে বলে, ধন্যবাদ অরিত্রি, আমাদের গ্রুপের এই শাখা অফিসের ডিরেক্টর। তার বাবা মিস্টার মেহরাব চৌধুরী হলেন শাখা অফিসারের ম্যানেজার। সবসময় এই অফিসে আসা হয় না। দুজন অফিসের সব কাজ সুন্দরভাবে পরিচালনা করেন। যাই হোক, আপনাদের এই কোম্পানির প্রথমে ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে বড় হয়। দুই বন্ধু মিলে ছোট থেকে বড় করেছি, কিন্তু কিভাবে সেটা না হয় আমার বন্ধু কাউনাফ আহমেদ এসেই বলবে। সে অলরেডি চলে এসেছে, আপনারা হয়তো জানেন না সে কোথায়। তাকে মঞ্চে আসার অনুরোধ করেছি। এমন সময় আরহান স্টেজে ঢুকতে চায়, তখনই সেখানে সিকিউরিটি গার্ড আটকায়। অরিত্রির দরজার দিকে তাকিয়ে আছে, কিন্তু আরহানকে দেখেই অরিত্রির মেজাজ খারাপ হয়ে যায়। আরে বাবা, সে অফিসের কেউ না, অথচ সে স্টেজে অবধি চলে এসেছে। রাগে অরিত্রির মেজাজ বিগড়ে যায়। সে দ্রুত সেখানে থেকে দরজার কাছে চলে আসে। আরহান ভেতরে ঢোকার জন্য অনুরোধ করে সিকিউরিটি গার্ডদের। অরিত্রি রেগে বলে, সমস্যা কি ওরহান? তুমি আসলে কি চাও? আমায় কি একটু শান্তিতে থাকতে দিবে না? আমার কি ভালো থাকার কোনো অধিকার নেই? কি চাচ্ছ তুমি? অপমান করতে? জানাতে চাও আমি তোমার বউ, আর সেই সুবাদে এখানে চাকরি করবে? কখনোই হবে না, চলে যাও বলেছি। সিকিউরিটি, বের করো ওকে। সিকিউরিটি আরহানকে বের করে দেয়। আরহান চলে আসে বাহিরে, একটা রুমে প্রবেশ করে। সিনথিয়ার দেয়া সেই জন্মদিনের শার্টটা প্যাকেট থেকে খোলে, তারপর গায়ে দেয়। শার্টটা বেশ দামি, সিনথিয়া গিফট করেছে। অনুষ্ঠানে সিনথিয়াও আছে। গায়ে একটি দামি কোট পরল আরহান। জুতো জোড়া আগেরটা খুলে দামিটা পরে নিল, তারপর চুলগুলো মুখের উপরে দিয়ে মুখে মাস্ক পরল। এরপর ঘড়ি, তারপর বডি স্প্রে দিয়ে রুম থেকে বের হয়। রুমের সামনে নিধি দাঁড়ানো। নিধিকে নিয়ে আরহান স্টেজের দিকে আসে। সিকিউরিটি তখন আর আটকায় না। অরিত্রি তখন মাইক নিয়ে বলে, আমাদের কোম্পানির মালিক মিস্টার কাউনাফ স্যার এই মুহূর্তে আমাদের অফিসে মঞ্চে চলে এসেছেন। সবাই জোরে একটা করতালি দিন। সবাই তালি দিয়ে উঠল। অরিত্রি এসে ফুল দেয় কাউনাফকে। মেহরাব সাহেব, সিনথিয়া সবাই ফুল দিয়ে বরণ করল। নিধি সেই ফুলগুলো নিয়ে টেবিলে রাখিয়ে কাউনাফ গিয়ে স্ট্যান্ড বোর্ডে এসে দাঁড়ালো, তারপর মাইকের কাছে মুখ এনে বলল, কেমন আছেন সবাই? প্রথমে বলি, এসকে কোম্পানির পিছনের গল্প, দুই বন্ধুর পরিশ্রমের গল্প। হয়তো আপনাদের অনেকটুকু জানা হয়েছে, তবে যেটা জানেন না সেটাই বলবো আপনাদের। শুভ্র হলো আমার ক্লাসমেট। দুজনে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে, তখন জমানো কিছু টাকা দিয়ে দুজনেই বিজনেস শুরু করি। হ্যাঁ, শুরুটা সেই ফুটপাত থেকেই।
মানে দুজনে ফুটপাত থেকে কাপড়ের বিজনেস শুরু করি। এয়ারপোর্ট এরিয়াতে বসতাম, কখনো বড় কমপ্লেক্সের সামনে বসতাম। দুজনের পরিবার এতটা সচ্ছল ছিল না, তবে স্বপ্ন ছিল বড় কিছুই করব। টার্গেট ছিল বড়। একদিন এয়ারপোর্টের এরিয়াতে কাপড় বিক্রি করছি, কোথা থেকে একটা ইংরেজি মানে বিদেশি লোক আমাদের দোকানের সামনে এসেই অজ্ঞান হয়ে যায়। আমরা তাকে ধরি, একটা জায়গাতে তাকে নিয়ে আসি, তার সেবা করে জ্ঞান ফেরাই। সে জানতে চায় আমরা কারা, ইংরেজিতেই কথা বলি আমরা। লোকটার পরিচয়, সে হলো একজন বিজনেসম্যান। আমাদের দেশের সাথে তার কাপড়ের বিজনেস আছে, আমরাও পরিচয় দেই। তখন তিনি জানান তাহলে তার সাথে বিজনেস যেন করি আমরা। প্রথমে ভুয়া ভেবেছিলাম, কিন্তু তার কার্ড, তার সব কিছু দেখে সত্য মনে হয়। তার অজ্ঞান হওয়ার পিছনে কারণ তাকে ছিনতাই করা হয়। তিনিও নতুন শুরু করেছে বিজনেস। তাকে জানাই কাপড়ের সাপ্লাই দিব আমরা, আপনার এখানে আসা লাগবে না। পার্টনারে বিজনেস করতে চাই, আমাদের সাথে থাকুন, ইনভেস্ট করুন, তারপর শুরু করব। কখনো লস করাবো না। তার নাম মিস্টার জর্জ হ্যারি। তিনি মারা গিয়েছেন, তবে মারা যাওয়ার পূর্বে তার কোম্পানির বাকিটা বুঝে নিয়েছেন। যাই হোক, এরপর তিনি ইনভেস্ট করে। আমরা তখন এম ফ্যাশন কোম্পানির নিম্নমানের কাপড় কিনে তার কাছে পাঠাতে থাকি। তিনি আসতো, থাকতো, কাপড় নিয়ে চলে যেত। লাভ হতো তার বেশ। ইনভেস্ট বাড়ায়, আমরাও কাপড়ের মান বাড়াতে থাকি। এরপর যখন দেখলাম এই বিজনেসটা আমরা করলে কেমন হবে, শুভ্রকে পাঠিয়ে দিলাম দেশের বাহিরে। আমি তখন কাপড় কিনতাম আর শুভ্র তখন ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করত। রোজ সকালে আমি ভোরে উঠে বের হতাম, বাটন ফোন ইউজ করতাম সবার সামনে, আর কাপড়গুলো কিনে আমি আবার সেগুলো সাজিয়ে রাখতাম। আর আমার মা অন্যের বাড়িতে কাজ করত। আমার কাজ শেষ হলে মাকে হেল্প করতাম। সব ধরনের মানুষদেরকে আমি খুবই কাছ থেকে দেখেছি। অন্যের বাড়িতে কাজ করেছি, আমি পড়াশোনা করেছি। কাজে ভুল হলে এই বাড়ি থেকে মারও খেয়েছি আমি। বাড়ি থেকে চলে যেতে পারতাম, কিন্তু এই বাড়িতে আমার যে সব কিছু আটকে ছিল, আমার মা, আমার ভালোবাসার মানুষ, আমাকে ভালোবাসার মানুষ ছিল সেখানে। তবে তাদের অহংকার আজকে আমাকে এখানে এনেছে। তারা আমাকে শিখিয়েছে বড়লোক মানুষ গরিবদের আপন হয় না। তারপর কত চড়াই উতরাই পেরুলাম। আর এই সব কিছুর প্ল্যান কাউনাফ আহমেদ আহানের। সে সব কিছু করেছে, আমি কেবল তার হয়ে কাজ করেছি বলা যায়। এম ফ্যাশনের আকস্মিক আগুন, তারপরে তিনি সব কিছু কিনে নিয়ে আজকে দেখিয়ে দিয়েছে কোনো কাজ ছোট নয়। অদম্য ইচ্ছা আর চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব হয়ে ওঠে। ধন্যবাদ আহান, ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার মুখ থেকে মাস্কটা খোল, তোর জন্য তো এখানে এসে আর আমেরিকাতেই যেতে পারিনি। শুভ্রের কথা শুনে আরহান মুখ থেকে মাস্ক খুলল। অরিত্রী মেহরাব যেন আকাশ থেকে পড়েছে, ওদের চোখ দুটো ছানা বড়া। আরহান এখানে কখনো কল্পনাও করেনি আরহান এখানে আসবে। সিনথিয়া দৌড়ে আসে সেখানে, আরহানকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কোথায় ছিলি তুই? তোকে কত খুঁজেছি, কত মিস করেছি জানিস? আর এত কিছু আমাকে কখনো বলিসনি কেন? আমাকে বুঝতে দিসনি কেন? আমাকে সবটা বলতি, আমিও তোকে হেল্প করতাম। এবার ছাড়, তোর চোখের পানিতে তোর দেওয়া শার্টই ভিজে যাচ্ছে। আরহান সিনথিয়াকে ছাড়ে। আরহান মাইক হাতে বলে, আপনাদের একটা নিউজ দিচ্ছি। আপনারা মাঝে মাঝে আমাকে অফিসে দেখতেন, কিন্তু সেভাবে চিনতেন না। অফিসের একটা ইউনিট আমাকে চিনে। যাই হোক, খুব দ্রুত আমি বিয়ে করতে যাচ্ছি। জানেন তো, আমার এখনও বিয়ে হয়নি, তবে বিয়ে তাকেই করব যে আমার খারাপ সময়ে আমার পাশে ছিল। আপনাদের সবাইকে ইনভাইট করা হবে। ধন্যবাদ সবাইকে। আরহান বাড়িতে এসেছে। অরিত্রীরা যে বাড়িতে থাকে সেটা আরহানের মাকে আনা হয়েছে। তিনি প্রথমে সোফাতে বসতে চায়নি, কারণ আমিনা বেগম অনেক বকেছে। আরহান বাড়ির ভেতরে প্রবেশ করে। আরহানের ড্রেস আপ দেখে আমিনা, মহিমা সবাই অবাক। কি হলো আরহানের হঠাৎ? আরহান তার মায়ের কাছে যায়। মা, তোমার ছেলে এবার বড় হয়েছে। এই যে 10 কোটি টাকার বাড়িটা দেখছো, এটা তোমার নামে মা। কি বলিস? এটা আমাদের বাড়ি? হ্যাঁ মা,
তাহলে বড় স্যার, বড় ম্যাম, ছোট ম্যাম ওনারা কোথায় থাকবে? এখানেই থাকবে, তবে তোমার চাকর হয়ে, কাজের লোক হয়ে। এই যে আমেনা আন্টি যান, আমার মায়ের জন্য পানি, নাস্তা এসব নিয়ে আসেন, কারণ গরিব কাজের ছেলেটা এখন টপ কোটিপতি বিজনেসম্যান। আমি যাব। হ্যাঁ যান বলছি। আরহান ঝাড়ি দেয়। আমিনা বেগম দৌড়ে যায়। আরহানের মনে পৈশাসিক আনন্দ। আরহান অরিটির রুমে আসলো। অরিটি পিছু পিছু আরহানের রুমে আসে। অরিটি যখন ঢুকতে যাবে তখনই আরহান বলে, অনুমতি ছাড়া রুমে প্রবেশ নিষেধ। কন্ট্রাক্ট অনুসারে রুমের যে মালিক তার অনুমতি ছাড়া রুমে প্রবেশ করা যাবে না। আর যাও, তোমার বাবাকে বলো খাবার টেবিল পরিষ্কার করতে। ওরহান, স্যার বলো, তোমার সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার? মানে না, আসলে সরি। সামনে থেকে যাও। আরহানের ঝাড়ি শুনে অরিটি চলে যায়। সে যেন এখনও ঘোরের ভেতরে আছে। কি হচ্ছে বুঝতে পারছে না, তবে এটা ঠিকই বুঝতে পারছে তাদের নিলামের পর কেন শুভ্র বের করে দিয়েছিল। আরহান ছোট থাকতেই এখানে থেকেছে, তাহলে গ্রামে বাড়ি আসলো কোথা থেকে? আরহানের সব আগে থেকেই প্ল্যান ছিল। আরহানের লোক শুভ্র সব কিনেছে আরহানের কথা মতো। এমন কিছুর জন্য আরহান অপেক্ষা করেছে। অরিটি বুঝতেই পারেনি এমন কিছু হবে তার সাথে। কেটে যায় 2 মাস। মেহরাব সাহেব তার 200 কোটি টাকা হাতে পেয়েছে। তিনি সেটা নিয়ে চলে যেতে চায় এখান থেকে, কিন্তু অরিত্রী যাবে না, আর সে আরহানের সাথেই থাকবে। আরহান ঠিকমতো কথা বলে না অরিত্রীর সাথে। অরিত্রীকে আজও বিছানায় ঘুমোতে দেয়। আরহান সে সোফাতে ঘুমায়। মেহরাব সাহেব আর আমেনা বেগম চলে গেছে বাড়ি থেকে। অরিত্রী এখন বাড়ির কাজ বেশ ভালোভাবেই পারে। রান্নাটা শিখেছে মাহিমার থেকে। মাহিমা আর অরিত্রী এখন অনেক কাছের হয়ে গেছে। সিনথিয়া, শুভ্র সবাই এ বাড়িতেই থাকে। অরিত্রী রুমে বসে আছে। আরহান গোসল করে বের হয়েছে। আরহান খালি গায়ে। অরিত্রীকে দেখে আরহান বলে, তোমাকে না বলেছি গোসলের সময় রুমে থাকবে না? আমার গায়ে কাপড় নেই। অরিত্রী হা করে তাকিয়ে থাকে। আরহানকে প্রথমবার খালি গায়ে দেখছে। সে যে বডিও বানিয়েছে এটা অরিত্রী এখন বুঝতে পারে। গায়ে এখন আর আরহানের কালো রং তেমন নেই। আরহান বলে, তাকিয়ে আছে কেন? আর শোনো একটা কথা, আমি সিদ্ধান্ত নিয়েছি সিনথিয়াকে বিয়ে করব। তোমার কথা কাউকে বলবো না, চিন্তা নেই। ওরহান, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, আর তুমি তোমার বাবার সাথে গেলে না কেন? আমার স্বামীর বাড়ি। এখান থেকে কেন যাব আমি? স্বামীর বাড়ি? কখনো তুমি মেনেছো আমাকে? মানিনি, সত্য এখন মানি। আমি ভুলছিলাম, শুধরে তো নিচ্ছি আমি। কিন্তু সেটা দেরি করে ফেলেছো। ভালোবাসার জন্য একটা মন লাগে, যে মনে ভালোবাসার পাশাপাশি থাকবে সম্মান, শ্রদ্ধা, আবেগ। এসব তোমার ভিতরে কখনো ছিল না। এখন আমার পরিবর্তন দেখে বলছো ভুল ছিল। পরিবর্তন না হলে কখনো তুমি আমাকে গ্রহণ করতে না। এখন তুমি ভুল বুঝছো। শাট আপ। আরহান বের হয়ে আসে। সবাইকে জানায় সে বিয়ে করবে। শুভ্রকে সবকিছুর দায়িত্ব দেয়া হয়। সিনথিয়াকে বিয়ের কথা বলে আরহান। সে রাজি হয়ে গেছে। কেন হবে না? সিনথিয়া যে ভালোবাসে তাকে। কেটে যায় 1 সপ্তাহ। আজ আরহান আর সিনথিয়ার বিয়ে। অরিত্রী এই কদিন অনেক কেঁদেছে, কিন্তু আরহানকে বুঝতে দেয়নি। মাহিমা অরিত্রীকে সামলেছে। আমি ওরহানকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, আমি এখান থেকে যেতে চাই না। আমার ওর পরিচয় লাগবে না, শুধু থাকতে চাই আমি ওর সাথে। আমি ভুল বুঝেছিলাম, এখন তো বুঝতে পারি। আমায় একটা সুযোগ তো দিতে পারে। কাঁদিস না মা, আমি দেখছি। বিয়ের অনুষ্ঠান শুরু হয়। মেহরাবও এসেছে, সবাই উপস্থিত। আরহান মাইক্রোফোন নিয়ে বলে, আপনাদের সামনে আজকে বিয়ে করতে চলেছি। আমার যে বউ হতে যাচ্ছে সে হলো সিনথিয়া। সিনথিয়া, স্টেজে আসো। সিনথিয়া স্টেজে আসলো। সব কিছু রেডি, কিন্তু যখন কবুল বলতে যাবে তখন সিনথিয়া মাইক হাতে নেয়। আরহানের দিকে তাকিয়ে বলে, অরহান, তোকে আমি বিয়ে করতে পারবো না। মানে? তোকে আমি ভালোবাসি না, আর তাছাড়া তোর তো বিয়ে। অরিত্রী তোর বউ, কিভাবে আমি তোকে বিয়ে করব বল? অরিত্রী যেখানে তোর বউ হয়ে আছে। কিন্তু অরিত্রী আমাকে স্বামী হিসেবে মানে না, জানিস তুই? হ্যাঁ, কিন্তু তবুও তুই অরিত্রীর হাজব্যান্ড। আমি জেনেছি তোর মায়ের থেকে অরিত্রী তোকে ভালোবাসে। তোর একটা সুযোগ তার দেওয়া উচিত। অরিত্রী, তুমি আসো। স্টেজে অরিত্রীকে আরহানের মা নিয়ে আসে। অরিত্রী সোজা এসে আরহানের পায়ের কাছে বসে। আরহানের পা জড়িয়ে ধরে বলে, আমি জানি তুমি গ্রেট। এখন আমি তোমার বুকে থাকতে চাই না, এখানে থাকতে দিও। ভালোবাসতে বলেই ঘৃণা করো তুমি, তাই না? আমি তোমার জন্য এখানেই থাকতে চাই। মাফ করে দিও আমায়, তবে ভালোবাসি আমি তোমায়।
আমাকে তোমার স্ত্রী হিসেবে দেখতে হবে না, থাকতে দিও আমায়, তাতেই হবে। আমি এখন সব মানিয়ে নিতে পারি। মাহিমার দিকে তাকায় আরহান, সবাই কাছে, আরহানও কাঁদে। সে অরিত্রীকে টেনে তুলেছে, তারপর ঠাস করে একটা চড় দেয়। অরিত্রী চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবাই অবাক হয়েছে। অরিত্রীকে আরহান বলে, চটটা কেন দিলাম জানো? সবাই ফুল গিফট দিয়ে প্রপোজ করে, আমি তোমাকে একটা চট দিয়ে প্রপোজ করলাম। ভালোবাসি এখনও আগের মতো, তোমাকে আমার চাই। সৃষ্টিকর্তা তোমাকে আমার রিজিকে লিখেছে বলেই যেভাবেই হোক তুমি আমার বউ হয়েছো। তুমি আমার জাস্ট ভালোবাসা বা স্ত্রী নও, তুমি আমার ভাগ্য, আমার রিজিক। অরিত্রী জড়িয়ে ধরে আরহানকে। সে কাছে, সবাই হাততালি দিতে থাকে। সেই অনুষ্ঠানেই বিয়ে হয় আবার অরিত্রীর সাথে আরহানের। ওদিকে সিনথিয়া কাছে আড়ালে শুভ্র আসে। জানি তুমি আহানকে ভালোবাসতে, কিন্তু ওরা তো আগে থেকেই হাজব্যান্ড ওয়াইফ। আহান তো চট দিয়ে প্রপোজ করলো। আমি কি চুমু দিয়ে তোমাকে প্রপোজ করলে তুমি রাজি হবে? বান্দর ছেলে তোমাকে আমি। লাই, তারা করিও না, বিয়ের খাওয়া বাকি, এখনো তোমাকে প্রপোজ করা বাকি। সবাই হাসে। শেষ এখানেই।